কিছুতেই ওই আহাত রাজাকে কল ব্যাক করব না, কিছুতেই না। কিন্তু মনে যেন কিছুতেই মানল না। দ্বিধায় পড়ে অবশেষে ফেসবুকে ঢুকে রিদি আহাদের প্রোফাইলে গিয়ে দেখলো গতকালকের একটা ছবি। সাদা পায়জামা পাঞ্জাবি পরে স্টেজে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে আহাদ। আর তখনই হয়তো তোলা হয়েছে ছবিটা। হঠাৎ রিদির চোখে পড়ল সাহারা নামের একটা মেয়ে সেই ছবিতে কমেন্ট করেছে। মুহূর্তে আগুনের মতো জ্বলে উঠল রিদি। দাঁতে দাঁত চেপে ফুঁসতে ফুঁসতে কমেন্টে একটা রাগি ইমোজি দিয়ে দিল। ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গ করে বলল, এহ মাই হ্যান্ডসাম বজ্জাত মহিলা, লাজ লজ্জা কিচ্ছু নাই। অন্যের প্রপার্টির দিকে নজর দেয়, সামনে পেলে তোর মাথায় একটা চুলও থাকতো না। রাগে ফুঁসতে থাকে রিদি। সে ফোনটা কোলের উপর রেখে কুশন শক্ত করে চেপে ধরল। তবে 2 মিনিটের ব্যবধানে তার ফোনটা আবার জ্বলে উঠল। ভ্রু কুচকি রিদি আবার ফোন হাতে তুলে নেয়। নোটিফিকেশন দেখে চোখ বড় হয়ে গেল রিদি। সেই মেয়ের কমেন্টে রিপ্লাই করেছে আহাদ রাজা একটা স্মাইলি ইমোজি দিয়ে। রিদির চোখ বিস্ফোরিত হয়ে গেল। রাগে যেন শরীর পুড়িয়ে দিচ্ছে। দাঁতে দাঁত চেপে সে রিপ্লাইতেও রাগি ইমোজি দিল। এরপর আর সহ্য করতে পারল না। ফোনটা সোফার এক কোনায় ছুঁড়ে ফেলে গটগট করে ছাদ থেকে নেমে গেল। কিন্তু ফোনের অপর প্রান্তে বসে আহাদ রাজা সবকিছু লক্ষ্য করছিল। রিদির প্রতিটা প্রতিক্রিয়া তার নজরে এসেছে। ফোনের স্ক্রিনে রিদির রাগি ইমোজি দেখে ঠোঁটের কোণে ধীরে ধীরে রহস্যময় হাসি ফুটে উঠল। ঠোঁটে ঠোঁট চেপে সেই হাসিটা দমিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করল। রাত তখন প্রায় 10টার বেশি। অথচ রিদির মামা বাড়িটা তখনও হই হুল্লোড়ে ভরে আছে। বিয়ে বাড়ি বলে কথা, গান বাজনা নাচে মাতামাতি করছে সবাই। ড্রয়িং রুম থেকে উঠোন, বারান্দা থেকে ছাদ, সব জায়গায় হইচই হাসি গল্প গানে সুরে মুখরিত হয়ে আছে চারিপাশ। রিদি এসবের ভিড়ে একেবারে আগ্রহী না। সে একা বসে আছে ডাইনিং টেবিলের একপাশে। চিবুক ঠেকিয়ে বিরক্ত মুখে তাকিয়ে আছে তার মা আর খালাদের দিকে। ওরা গোল হয়ে বসে গল্প করছে। আর তাদের গল্পের ধারা এমন যে একটু আগে রাজনৈতিক আলোচনা হচ্ছিল, মুহূর্তেই সেটা ঘুরে চলে গেল ঈশিতা আপুর স্বামীর বদলির পোস্টিং পর্যন্ত। রিদি এসব শুনে হাঁপ ছেড়ে মাথা নেড়ে ফেলল। এমন সময় তাদের কথার মোড় ঘুরে এসে থামল রিদির বিয়েতে। এসব কথা শুনে বিরক্তির চরম পর্যায়ে পৌঁছালো রিদি। কপাল কুঁচকে আর ভ্রু কুঁচকে ঠোঁট বাঁকিয়ে মনে মনে বলল, আমার বিয়ে নিয়ে সবার এত মাথা ব্যথা কেন আজব? আমি কি এতিম? আমার নিজের কোনো মতামত নেই নাকি? রিদির মা তখন গল্প শুরু করলো রিদির এক চাচাতো ভাইয়ের কথা, যে প্রায় 3-4 বছর ধরে রিদির পেছনে ঘুরছে তাকে বিয়ে করবে বলে। অথচ রিদি এবং তার পরিবারের কেউই রাজি না। কারণ তার সেই কাজিন মুসা আর তার মা দুজনাই একটু নিচু এবং বিকৃতি মন মানসিকতার, যার জন্য রিদি এবং তার পরিবার কেউই তেমন একটা পাত্তা দেয় না। এসব শুনে বিরক্তিতে মুখ গুছিয়ে নিল রিদি। তখনই হঠাৎ তার খালামণি বলল, রিদি, তোর ফোনটা একটু দে তো, তোর আঙ্কেলকে একটা কল দিতে হবে। আমার মোবাইলটা হাসনা নিয়ে গেছে। রিদি বিরক্তিভাবে ফোনটা দিতে উদ্যত হয়, কিন্তু ফোন খুঁজে পেল না। টেবিল চেয়ারের চারিপাশ সব জায়গায় হাতড়ালো, কিছুতেই পাচ্ছে না। এক ঝটকায় তার মাথায় আসলো সে তো রাগের মাথায় কিছুক্ষণ আগে ফোনটা ছাদে রেখেই চলে এসেছিল। ভাবতেই আর দেরি করলো না। হুড়মুড় করে উঠে ছুটে গেল সিঁড়ির দিকে। ছাদে গিয়ে হাঁপাতে হাঁপাতে চারিপাশ খুঁজতে লাগলো। তন্ন তন্ন করে সব জায়গা খুঁজলো, কিন্তু তার কাঙ্ক্ষিত ফোনটা নেই, কোথাও পেল না। ঘাম জমে এলো কপালে, রাগে বুক ধরফর করতে লাগলো। ছাদ থেকে নিচে নেমে শেষমেশ বিরক্ত মুখে গিয়ে দাঁড়ালো ঈশানীর সামনে। ঈশানী তখন অন্যদের সাথে গল্প করছিল। রিদি মুখ গোমড়া করে বলল, তোমার ফোনটা দাও তো। কেন? কি করবে আমার ফোন দিয়ে? আমার ফোনটা পাচ্ছি না, কিছুক্ষণ আগে ছাদে রেখেছিলাম, এখন খুঁজে পাচ্ছি না। ঠিকই আছে, এমন বিয়ে বাড়িতে কে ফোন ফেলে রাখে? ভালো হয়েছে একদম। রিদি চোখ বড় বড় করে তাকালো তার দিকে। রাগে নাক ফুলে উঠেছে যেন। কথা না বাড়িয়ে মাহির কাছ থেকে ফোনটা একরকম ছিনিয়ে নিল। নিজের নাম্বারে কল দিল কয়েকবার, কিন্তু প্রতিবার নিজের ফোন বন্ধ পেল। কপাল গুছে গেল রিদির। সে বুঝলো ফোন যদি কেউ চুরি করে থাকে তবে নিশ্চয়ই সাথে সাথে বন্ধ করে দিয়েছে কিংবা সিম খুলে ফেলেছে। হতাশায় ফোনটা জোরে বিছানার উপর ছুঁড়ে ফেলল। বুকের ভেতরটা কেমন ফাঁকা লাগলো। অসহ্য রাগে মুখ গোমড়া করে রুম থেকে ধপধপ করে বেরিয়ে গেল রিদি। যেন পুরো পৃথিবী এক মুহূর্তে তার শত্রু হয়ে গেছে। আজকের সকালের শুরুটা যেন সবকিছুকে আলাদা মাত্রা এনে দিয়েছে। জানালার পর্দার ফাঁক গলে ভেতরে ঢুকে পড়া সূর্যের কোমল রোদ, বাইরে পাখির কিচিরমিচির, মৃদু বাতাসে দোল খাওয়া গাছের ডাল, সব মিলিয়ে প্রকৃতি যেন দিনটা সুন্দর করে দিতে চায়। এমন সকালের মাঝে আমজাদ মির নাস্তা শেষ করে সংসদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সাদা শার্টের উপর ধূসর রঙের ব্লেজার গায়ে জড়িয়ে ফাইল হাতে নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। সংসদের গুরুত্বপূর্ণ বৈঠক আজ সকাল 10টায়, তাই সময় নিয়ে তার ভীষণ মনোযোগ। কিন্তু দরজার কাছে পৌঁছাতে ভেতর থেকে মৃদু অথচ দৃঢ় কণ্ঠস্বর শোনা গেল, আপনার একটু সময় হবে, জরুরি কথা ছিল। আফরোজ আশেক একটু দূরে দাঁড়িয়ে আছে।
ঠোঁটে চাপা উদ্বেগ আর গলায় দৃঢ়তা। আমজাদ মির ঘড়ির দিকে তাকিয়ে এক মুহূর্ত দ্বিধা করলেন। সত্যিই তার সময় নেই, অথচ স্ত্রীর এমন ভঙ্গিমা উপেক্ষা করাও সম্ভব নয়। ঠোঁট কামড়ে দ্বিধায় পড়ে নিজের সহধর্মিনীর দিকে তাকিয়ে বললেন, কথাটা কি খুব জরুরি? পরে শুনলে হয় না? আমার হাতে সত্যি সময় নেই। আফরোজা শেখ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কিছুটা এগিয়ে এসে বললেন, আসলে আদনানের ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমিও ব্যস্ত থাকি, আপনিও ব্যস্ত থাকেন, বলবো বলবো করে আর বলা হয়ে ওঠে না। আদনানের বিয়ের ব্যাপারে বলতে চাচ্ছ? আফরোজা শেখ নির্লিপ্ত ভঙ্গিতে বললেন। হ্যাঁ, ওর বিয়ের ব্যাপারেই। আমজাদ মির ভ্রু কুচকে হালকা সুরে বললেন, এই বিষয়ে আমার মতামতের কিছু নেই। ভাইজান আর ভাবিজানের সঙ্গে আলোচনা করো, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। এই ব্যাপারে আমার এখন মাথা ঘামানোর সময় নেই। আফরোজা শেখের চোখে বিরক্তি ঝলসে উঠল, গলায় নির্লিপ্ত অথচ তীক্ষ্ণ সুর। এভাবে বললে কি করে হবে? বাসায় 2 ঘন্টাও থাকেন না। নিজের সন্তানদের ভালো মন্দের খোঁজ রাখতে হয়, সেটা কবে বুঝবেন? দায়িত্ব শুধু ভোট, দল আর সংসদের জন্য। সংসারও তো একটা সংসদ। কথাগুলো সরাসরি বুক ভেদ করল আমজাদ মিরের। তিনি কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন অর্ধাঙ্গিনীর চোখের গভীরে। তাতে অভিযোগ যেমন আছে তেমনই আছে নিরাশার ভালোবাসার ছায়া। নিজের সহধর্মী নিজে ইনিয়ে বিনিয়ে নিজের কথাও বলেছে, সেটা বুঝতে আর বাকি নেই। তিনি এগিয়ে গিয়ে হালকা হাসি ফুটিয়ে দুহাত রাখলেন আফরোজা শেখের বাহুতে। আফরোজা শেখ খানিকটা কেঁপে উঠলেন সেই স্পর্শে। আমজাদ মির সেই চোখের দিকে তাকিয়ে মৃদুস্বরে বললেন, শুধু নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করো, তারপর সব দায়িত্ব তোমার ছেলের কাঁধে দিয়ে সংসারে মন দেব। আমারও তো ইচ্ছে করে নিজের বউয়ের কোলে মাথা রেখে ঘুমাতে। আফরোজা শেখ কড়া দৃষ্টিতে স্বামীর দিকে এক ঝলক তাকান। এরপর নিজের বাহু থেকে হাত দুটো নামিয়ে নিচু গলায় বললেন, দিন দিন ছেলের মতো লাগামহীন হয়ে যাচ্ছেন দেখছি। আমজাদ মির এবার ঠোঁট চেপে হালকা হেসে বললেন, কি করব বলো, ছেলের বাবা তো, একটু একটু ছেলের বাতাস লেগেছে আর কি। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। কেবলই তো বললেন সময় নেই। তবে এখন যাচ্ছেন না কেন? তার গলায় অভিমান, চোখে অনিচ্ছা। আমজাদ মির আর কোনো কথা না বাড়িয়ে মৃদু হেসে এগিয়ে এলেন। চারিদিকে একবার কড়া নজরে তাকিয়ে হঠাৎ স্ত্রীর কপালে ঝট করে চুমু খেলেন। আফরোজা শেখ স্তব্ধ হয়ে রইলেন। তার ঠোঁটে অনুচ্চারিত অঝোর প্রশ্ন জমে গেল। আমজাদ মির গটগট করে পা ফেলে বাইরে চলে গেল। আফরোজা শেখ কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইলেন সেদিকে। এরপর চারিদিকে একবার তাকিয়ে গলা খাঁকড়ে দিলেন। নিজেকে সামলে নিয়ে ব্যস্ততায় পা ফেলে নিজের ঘরের দিকে চলে গেলেন। এই দৃশ্যটা চোখে পড়ল আহিয়ার। আহিয়া সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নিচে নামছিল। তার চোখে মুখে ঘুমের ক্লান্তি আর হালকা উদাস ভাব। হঠাৎই অবচেতনভাবে নিজের বাবা মায়ের ঘনিষ্ঠ মুহূর্ত চোখে পড়ল। অনিচ্ছা সত্ত্বেও চোখ সরিয়ে নিতে চাইলেও পারল না। বুকের ভেতরে অদ্ভুত কাঁপুনি আর গলা জুড়ে গরম হাওয়া বইতে লাগলো। লজ্জায় অস্থির হয়ে করিডোরের একপাশে গ্রিলের কাছে বসে পড়ল। 2 হাত দিয়ে চোখ ঢেকে রাখলো, কিন্তু কৌতূহলে যেন আঙ্গুলের ফাঁক গলে পথ খুঁজে নিল। আবারও উকি দিতে মন চাইল। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো এক ভারী পুরুষালী গলা। গলা খাঁকড়ির সেই শব্দে চমকে উঠল আহিয়া। চট করে ঘুরে দাঁড়াতে চোখে পড়ল আদনানকে। সিঁড়ির ধাপে দাঁড়িয়ে 2 হাত বুকের উপর জড়ো করে সরু চোখে তাকিয়ে আছে সে। চোখের ভেতর যেন একসাথে বিরক্তি আর কৌতূহল। আহিয়ার বুক ধরফর করতে লাগলো, গলা শুকিয়ে এলো। শুকনো একটা ঢোক গিলে বিড়বিড় করে বলল, আদনান ভাই। কি করছিস এখানে বসে? আহিয়া হকচকিয়ে গেল। হাতের আঙ্গুল ঘষতে ঘষতে আমতা আমতা করে উত্তর দিল। কই কিছু না তো। আদনান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে ঠান্ডা গলায় বলল, কি ভাবছিস আমি এতটাই নির্বোধ যে বুঝবো না? মানে? আদনান আর কিছু না বলে হঠাৎ সামনের দিকে ঝুঁকে এলো। তার মুখের উষ্ণ নিঃশ্বাস এসে লাগলো আহিয়ার মুখের কাছে। আহিয়া তৎক্ষণাৎ সরে গেল কয়েক ইঞ্চি পিছনে, তবুও চোখ নামাতে পারল না। আদনান মুখটা কাছে নিয়ে ফিসফিস করে বলল, নিজের রোম্যান্স করার বয়সে লুকিয়ে লুকিয়ে নিজের বাবা মায়ের রোম্যান্স দেখছিস? কি? কথাটা বজ্রঘাতের মতোই লাগলো আহিয়ার কানে। বুকের ভেতর একসাথে লজ্জা, অপমান আর অচেনা অস্থিরতা জমে উঠল। মুখটা লালচে হয়ে গেল। চোখ নিচু করে রাখে তার গালে গরম আভা ছড়িয়ে পড়ল। আদনান এবার হাত বাড়িয়ে দিয়ে কড়া গলায় বলল। উঠ। আহিয়া একটু নাটকে ভঙ্গিতে পা ধরে বলল, আমার পা মচকে গিয়েছে, তাই বসেছিলাম, উঠতে পারবো না। আদনান মুখের ভাব মুহূর্তেই পাল্টে গেল। কঠোরতা মুছে চিন্তার রেখা ফুটে উঠল। দ্রুত নিচে বসে পড়ল আহিয়ার পায়ের কাছে। চোখে এক ধরনের আন্তরিকতা ফুটে উঠল। নরম স্বরে বলল, দেখি কি করে মচকে গেল।
সে হাত বাড়িয়ে আহিয়ার পা ধরতে চাইল। আহিয়া শিহরে উঠল, দ্রুত পা সরিয়ে নিয়ে এক লাফে উঠে দাঁড়ালো। মুখে লজ্জার, শরীরে কেমন যেন ঠান্ডা শিহরণ ছড়িয়ে পড়ল। আদনান নিচে বসে রইল, দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে তাকিয়ে রইল আহিয়ার দিকে। চোখে রাগের সঙ্গে অদ্ভুত এক আকর্ষণ লুকিয়ে আছে। মুহূর্ত খানিক পর উঠে দাঁড়ালো, কিন্তু কিছু বলল না। আহিয়ার কাঁধ ছুঁয়ে হালকা ধাক্কা দিয়ে পাশ কাটিয়ে সিঁড়ি বেয়ে নিচে চলে গেল। ঠিক সেই সময় আহিয়ার বুক ধরফর করে উঠল, নিঃশ্বাস যেন থেমে গেছে। কাঁধে ছোঁয়ার মুহূর্তটা অদ্ভুত এক ঝড় তুলল তার শরীরে। আহিয়া ঘাড় কাত করে নিচে তাকালো, দেখলো আদনান ধীর পায়ে এগিয়ে যাচ্ছে। তার পিঠের দিকে তাকিয়ে থাকতে থাকতে বুকের ভেতর দম আটকে আসছিল। হঠাৎ পেছন থেকে হালিমা বেগমের ডাক ভেসে এলো, আদনান, নাস্তা করবে না? আদনান থেমে গিয়ে মাথা উঁচু করে তাকালো, চোখ সোজা গিয়ে আটকালো আহিয়ার চোখে। ঠোঁটে রহস্যময় বাঁকা হাসি টেনে বলল, না চাষি আম্মা, একটা ইমার্জেন্সি, দেরি হয়ে যাবে। এই বলে মাথা নেড়ে বাইরে বেরিয়ে চলে গেল। আহিয়া দাঁড়িয়ে রইল করিডোরে, বুকের ভেতর অস্থির কাঁপুনি নিয়ে। মনে হচ্ছিল তার গাল যেন আগুনে পুড়ে যাচ্ছে, মনটা এখনও এলোমেলো। আদনান যে দৃষ্টি আর রহস্যময় হাসি ফেলে গেছে তা তার বুকের ভেতর কেমন ধুকপুকানি তুলছিল। মাথা নিচু করে ভাবনার জগতে ডুবেছিল সে। হঠাৎই পেছন থেকে টোকা খেলো মাথায়। চমকে ঘুরে তাকাতেই চোখে পড়ল আদিলকে। চিরচেনা সেই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, ঠোঁটের কোণে দুষ্টু হাসি ঝুলিয়ে। জিভ বের করে এক ভেঙচি মেরে বলল, এমন শাকচুনির মতো তাকিয়ে আছিস কেন? সকাল সকাল তোর এই প্যাঁচার মতো মুখ দেখার ইচ্ছে আমার নেই। আহিয়ার চোখ কটমট করে উঠল, দাঁত কিরমির করে বলল, আদিল্লার বাচ্চা। আমার বাচ্চা কাচ্চা নাই, মিথ্যা রটাবে না। রাগে টকবক করে উঠল আহিয়া, গলা চড়িয়ে ডাক দিল, চাচি আম্মা, তোমার ছেলেটা কিছু বলো। নিচে থেকে হালিমা বেগমের কড়া কণ্ঠ ভেসে এলো। আদি, জ্বালাস না, মার খাবি কিন্তু। আদিলও চেঁচিয়ে উত্তর দিল, আমি কিছু করি নাই আম্মু, এই শাকচুনি আমার উপর ভর করেছে। আদিল্লা। চিৎকার করে উঠে রাগে ফুঁসতে ফুঁসতে তেড়ে গেল আহিয়া। আদিল হা হা করে হেসে উল্টো দিকে দৌড় দিল। দুজনের ছুটাছুটি যেন পুরো করিডোরে হুলস্থুল ফেলে দিল। আদিল হঠাৎ পিছনের একটা বড় ফুলদানির সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয়। সামলে উঠতে না উঠতেই তার পকেট থেকে মেঝেতে ছিটকে পড়ল একটা সিগারেটের প্যাকেট। দুজনে একই সঙ্গে থমকে দাঁড়িয়ে রইল, চোখাচোখি হলো তাদের। এরপর মুহূর্তের মধ্যে আহিয়া ছুটে গিয়ে ছো মেরে প্যাকেটটা কুড়িয়ে নিল। ভ্রু উঁচু করে চোখ বড় বড় করে তাকিয়ে পড়ল। আদি, তুই স্মোক করিস? আদিলের গলা শুকিয়ে এলো, এক আঙ্গুল দিয়ে কপাল চুলকে আমতামতা করে বলল, আরে না, মাথা খারাপ, এটা আমার এক ফ্রেন্ডের। আমাকে বোকা বানানো এত সহজ না। আমি এখনই চাচি আমাকে বলে দিব। এই কথা শুনেই আদিল আতকে উঠল। নিচে ডাইনিং টেবিলে ব্যস্ত হয়ে কিছু গুছাচ্ছিল হালিমা বেগম। ওদিকে চোখ পড়ে যেতেই আদিল তড়িঘড়ি করে দৌড়ে এসে আহিয়ার হাত চেপে ধরে অসহায় গলায় বলল, না না, আম্মুকে কিছু বলিস না, আমি না তোর ভাই। তুই বোন হয়ে নিজের ভাইয়ের এত বড় সর্বনাশ করতে পারিস না। বোন আমার, লক্ষ্মী বোন তুই আমার। এখন থেকে তোকে আর জ্বালাবো না, প্রমিস। আহিয়া বিরক্ত মুখে আদিলের হাতটা ঝটকা মেরে সরিয়ে দিয়ে বলল, এই শর্ত, একদম পাম দিবি না আমারে। আমি তোকে ভালো করেই চিনি। আদিল কাকুতি মিনতি করে আবারও বলল, না সত্যি বলছি, তোর দিব্যি। এই বলে সে আহিয়ার মাথায় হাত রাখতে গেল। আহিয়া দ্রুত মাথা সরিয়ে নিয়ে কড়া গলায় বলল, খবরদার আদি, আমার মাথায় হাত রেখে মিথ্যা দিব্যি খাবি না। সত্যি? আচ্ছা, ঠিক আছে, এখন থেকে তুই যা বলবি আমি আমি তাই করব। তুই শুধু শুধু ওইটা দিয়ে দে। আহিয়া হাত বুকের কাছে ভাঁজ করে দাঁড়িয়ে রইল, চোখ সরু করে কিছুক্ষণ পরীক্ষা করলো আদিলকে। অতঃপর ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, ওকে ফাইন, তাহলে যা, নিজ থেকে আমার জন্য এক কাপ কফি নিয়ে আয়। আদিল মাথা ঝাঁকিয়ে বলল, আচ্ছা আচ্ছা, তোর কফি লাগবে তো, তাই তো, এখনই দিচ্ছি। এই বলে সে নিচের দিকে তাকিয়ে ডাক দিল, ঋতু, আহিয়ার কফিটা দিয়ে যা। আহিয়ার সাথে সাথে ঘুরে দাঁড়ালো, দৃঢ় কণ্ঠে বলল, আমি ঋতুকে না, তোকে বলেছিলাম। ঠিক আছে, সমস্যা নেই, আমি এখনই চাচি আম্মাকে এটা দেখাবো। কথা শেষ না হতে আদিল দৌড়ে গিয়ে তার পথ আটকালো। হাঁপাতে হাঁপাতে হাত জোর করে বলল, ফাইন, ঠিক আছে, আমি নিজে নিয়ে আসি, প্লিজ আমাকে কিছু বলিস না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কপাল চাপড় দিল সে। তারপর অনিচ্ছায় সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। উপরে দাঁড়িয়ে আহিয়া ঠোঁট বাঁকিয়ে এক বাঁকা বিজয়ের হাসি দিল। হাতে শক্ত করে চেপে রাখা সিগারেটের প্যাকেটটা ঘুরাতে ঘুরাতে ধীর পায়ে নিজের রুমের দিকে চলে গেল। আজকে তানিশার বিয়ের দিন। রীতি তার মামার বাড়িতে সকাল থেকে একরকম হুল্লোড় লেগে আছে। চারিপাশে শুধু আত্মীয় স্বজন, অতিথিদের গমগমে ভিড়। উঠোন জুড়ে চেয়ার টেবিল সাজানো। এত সব আনন্দের মাঝে যেন চাপা একটা উত্তেজনা। আর কিছুক্ষণের মধ্যেই বরযাত্রী এসে পৌঁছাবে। প্রত্যেকেই ব্যস্ত নিজের মতো করে। কেউ ছবি তুলছে, কেউ আবার শাড়ির আঁচল সামলাতে সামলাতে দৌড়ে বেড়াচ্ছে। ছোটরা দৌড়ে হই হুল্লোড় করছে, আর বড়রা সবাই আয়োজন গোছাতে ব্যস্ত।
তানিশাকে পার্লার থেকে নিয়ে এসেছে রিদিতা আর তোহা। তারা দুজনেও একটা সিম্পল লুকে সাজুগুজু করছে পার্লার থেকে, কিন্তু তাদের চেহারার রোদের আর গরমের কারণে ক্লান্তির ছাপ স্পষ্ট। এমনিতে গরম পড়েছে, তার উপর বিয়েবাড়ির মানুষের চাপে গরম আরও বেড়ে গেছে। রিদিতা তার বেগুনি আর কালো মিশ্রণে ভারী গাউন সামলাতে পারছে না। এই গরমে এখন তার শরীর রেশেটা ফুটেছে, ঘামে ভিজে একেবারে হাঁসফাঁস করছে সে। তোহার রুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের অবস্থা দেখে সে বিরক্ত মুখে গাউনটা ঠিক করার চেষ্টা করছিল। একটা ক্লিপ নিয়ে চুলগুলো উপরে তুলে আটকে দিল। সামান্য বাতাস গলায় লাগতেই যেন বাঁচার স্বস্তি পেল। ঠিক তখনই দরজা ঠেলে ঢুকলো ঈশানী। আয়নায় এক ঝলক নিজের মুখ দেখে নিল। হঠাৎ হৃদির দিকে চোখ পড়তেই ভ্রু কুঁচকে বলল, কি করেছিস চুলে? পাগল পাগল লাগছি তোকে। পাগলই তো, এই গরমে পাগল হয়ে গেছি। যা ইচ্ছে কর, আমি যাচ্ছি। বরযাত্রী এসে গেছে, আমি তানিশের কাছে যাচ্ছি, তুই দৌড় তো আই। ওকে। বলেই ঈশানী দ্রুত চলে গেল। রিদিতা আয়নার সামনে দাঁড়িয়ে একটা টিস্যু দিয়ে নিজের নাকের ঘাম মুছতে লাগলো। একটু তাড়াহুড়ো করছে, কারণ গেটে ফিতা ধরতে হবে। আবার সে চুলগুলো খুলে দিয়ে নিজেকে শেষবারের মতো দেখে নিয়ে যেই ঘুরে যেতে নেয়, ঠিক তখনই দরজার সামনে ছায়ার মতো দাঁড়িয়ে থাকা একজনকে দেখে সে চমকে উঠল। অবাক হয়ে বলল, মুসা ভাই আপনি? মুসা ঠোঁটে হালকা হাসি টেনে ভিতরে এগিয়ে এসে বলল, কেন, আমি আসতে পারি না বুঝি? না মানে আপনি এখানে কিভাবে? কিভাবে আবার, আমিও তো বিয়েতে আমন্ত্রিত। তুমি তো এইসব খবর রাখোই না। রিদিল কপালে হালকা বিরক্তি জমল, ঠোঁট বাঁকিয়ে বলল, আমি কেন এসব খবর রাখবো? তোমার খবর রাখবে না তো কার খবর রাখবে? কিছুদিনের মধ্যেই আমি তোমাকে বউ বানিয়ে নিয়ে যাব, দেখে নিও। হৃদির ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে গাউনটা দুহাতে একটু সামলে মুসার দিকে এগিয়ে এলো। চোখে আগুন ঝরা দৃষ্টি নিয়ে ঠোঁট চেপে বলল, আপনার মতো নির্লজ্জ আমি আর একটাও দেখিনি। দয়া করে আমার পিছু নেওয়া বন্ধ করেন। আমি আপনাকে কোনো দিনও বিয়ে করব না, সেটা আপনি ভালো করেই জানেন। তবুও কেন এভাবে পেছনে ঘুরছেন? শুনেছি পৃথিবীতে একই রকম দেখতে 7 জন মানুষ থাকে, আপনি সহ আপনার মতো দেখতে বাকি যে 6 জন আছে তাদের মুখেও আমি থুথু মারি। এই কথা বলে রিদি মাথা উঁচু করে রুম থেকে বেরিয়ে গেল। তার ভারী এই গাউনের ঘের করিডোরে ঝাপট খেয়ে একটা কর্তৃত্বের ছাপ রেখে গেল। পেছনে দাঁড়িয়ে থাকা মুসা শরীর রাগে কিরমির করে উঠল। তার মুঠি শক্ত হয়ে গেল, দাঁত কর্মর করতে লাগলো। চোখে একরকম বিকৃত আগুন, অপমান আর হিংস্রতা মিশে ফেটে পড়ছিল। বাইরে তখন হাসি ঠাট্টা শোরগোল, বরযাত্রীর আগমনের উচ্ছ্বাস শোনা গেল। রাত তখন প্রায় 11টা। ঢাকার রাস্তা যত দূরে দেখা যাচ্ছে তত গাঢ় হচ্ছে। আহাদ রাজার গাড়িগুলো শ করে ঢাকার আধারে ছুটে আসছে। সিলেটের সম্মেলন শেষ করে সে আর এক মুহূর্ত নষ্ট করতে চায়নি। আশফাক মীর বারবার বলেছিল আগামীকাল সকালে রওনা দিতে। আহাদ সেই কথার পাত্তাই দেয়নি। অবশেষে গাড়ি এসে থামলো মিরপুর 11-তে রিদিতার বাসার সামনে। সাদা শার্ট জড়ানো ক্লান্ত শরীরটাকে ঝট করে গাড়ি থেকে নামিয়ে নিল। গাড়ি থেকে নেমে মাথা ঝাঁকিয়ে কপালে আটকে থাকা এলোমেলো চুলগুলো ঠিক করার চেষ্টা করলো। অতঃপর গাড়ির বনেটে হেলে মাথা উঁচু করে তাকালো 6 তলার দিকে। বুকের ভেতরটা কেমন যেন ধক ধক করছে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে আহাদ এক ভারী নিঃশ্বাস ছাড়লো। সেই নিঃশ্বাসের গরম তাপ নিজের বুকেই এসে ঠেকলো। মনটা বড্ড ছটফট করছিল নিজের প্রেয়সীকে এক ঝলক দেখার আশায়। তাই ভাবলো সরাসরি এসে রিদিকে একটু চমকে দেবে। হৃদির সে ঈর্ষা হওয়ার ব্যাপারটা তার কাছে দারুণ লাগলো। মনে পড়তে মুখটি পে নিজের হাসি সংযত করলো। অতঃপর সে পকেট থেকে ফোন বের করে কল করলো হৃদিকে, কিন্তু ফোন বন্ধ পেল। মুহূর্তেই চোখ জোড়া আগুন হয়ে জ্বলে উঠলো। সে আবারও কল করলো, না, এবারও বন্ধ পেল প্রেয়সীর ফোন। দাঁত কিরমির করে উঠল তার। এত কষ্ট করে সে 7 সাগর পার হয়ে আসলো এক ঝলক প্রেয়সীর মুখ দেখার জন্যে, আর এখন তার প্রেয়সীরই দেখা নেই। মনে মনে বলল, না, এর একটা বিহিত তো করতেই হবে। আহাদের শরীরে রাগের স্ফুলিঙ্গ ঝরতে লাগলো। পকেটে হাত গুজে একটা দীর্ঘ নিঃশ্বাস গলায় আটকে ঠোঁট কুণ্ডলি দিয়ে চেঁচিয়ে ডাকলো, শাহিন। সামনে গাড়ির কাছে দাঁড়িয়েছিল শাহিন। আহাদের ডাকে ধরফর করে তার সামনে এসে দাঁড়ালো। আহাদের আদেশের অপেক্ষা করছে মাথা নিচু করে। আহাদ কর্কশ কণ্ঠে আদেশ ছুড়ে দিল শাহিনকে, উপরে যা, 2 মিনিটের মধ্যে ওই আল্লাহর বান্দির কান ধরে। না, কান ধরা লাগবে না, এমনি আমার সামনে হাজির কর। ঠিক আছে ভাই। শাহিন দ্রুত মাথা নেড়ে সায় জানিয়ে বাসার ভিতরে চলে যায়। আহাদ গাড়িতে নিজের শরীরটা হেলিয়ে দিয়ে আবারও 6 তলার বারান্দার দিকে তাকিয়ে থাকে। শাহিন হৃদিতার ফ্ল্যাটের সামনে এসে কয়েকবার ডোর বেল চাপে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পেল না। শাহিন দাঁড়িয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করে। আবারও ডোরবেল চাপতেই পাশের ফ্ল্যাট থেকে এক ভদ্রমহিলা বেরিয়ে আসে। শাহিনকে দেখে বলল, গ্রামে। কথাটা শুনে শাহিনের কপাল ঘামতে শুরু করলো। এখন আহাদকে গিয়ে কি বলবে সে না জানি কোন ঝড়ের আগমন ঘটে। হাতে তালু দিয়ে কপালের ঘাম মুছে নিয়ে শার্টের কলার টেনে একটু ঠিক করে নেয়। এরপর অজানা এক ভয় নিয়ে বাসার নিচে চলে আসে। শাহিনকে একা আসতে দেখে আহাদ গাড়ি থেকে পিঠ সোজা করে দাঁড়ায়।
শাহিনের কাছে আসতেই আহাদ চোখ শুরু করে তাকে জিজ্ঞাসা করলো। রিদি কই? শাহিন মাথা নিচু করে চুপ করে আছে, তার মুখ থেকে ভয়ে কথা বের হতে চাইছে না। আহাদ তাকে চুপ করে থাকতে দেখে গর্জে ওঠে। আই এম আস্কিং ইউ ওয়্যার ইজ রিদি? শাহিন কেঁপে উঠল আহাদের গর্জনে, নিচু স্বরে বলল, ভাই ওনাদের বাসার সবাই গ্রামে গেছে, বাসায় কেউ নেই। হোয়াট? গ্রামে গেছে? আমাকে একবার বলার প্রয়োজন মনে করলো না? মুহূর্তে আহাদের শরীরে রক্ত টকবক করে ফুটে ওঠে, কপালে শিরা ধপধপ করে ফুলে উঠেছে রাগে, ক্রোধে শরীর ফেটে যাওয়ার মতো অবস্থা। এক চিৎকার করে সজোরে গাড়িতে এক লাথি মারে। রাগে তার বুক ওঠানামা করছে, দাঁতে দাঁত পিষে রুক্ষ স্বরে বলল, আই সোয়ার জানো আমি এবার সত্যি সত্যি তোকে বুকের সাথে পিষে মেরে ফেলবো। এরপর কটমট করে তাকালো শাহিনের দিকে। শাহিন তখনও চুপচাপ দাঁড়িয়ে, আহাত বা হাতের উল্টো পিঠ দ্বারা নাকটা ঘষে নিয়ে ধপ করে গাড়িতে উঠে বসলো। কোনো কিছু না বলে গাড়ি নিয়ে ছুটে মুহূর্তে উধাও হয়ে গেল সেখান থেকে। শহরের লম্বা রাস্তায় তার ছায়া দ্রুত ঝাপটে নিল অন্ধকারে, পেছনে ফেলে গেল শাহিনের গার্ডদের হতবুদ্ধি চেহারা। তারা শুধু বোকার মতো বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। রাত তখন অনেক গভীর, শহরের বুক জুড়ে নেমে এসেছে নীরবতা, চারিদিকে যেন অচেনা এক শূন্যতা। দূরে কোথাও কুকুরের ঘেউ ঘেউ ডাক শোনা গেলেও সেই শব্দ মিলিয়ে যায় বাতাসের মৃদু স্রোতে। মীর হাউস যেন গভীর ঘুমে মগ্ন হয়ে আছে, শুধু এক অস্থির পদচারণার শব্দ ভেসে আসে মীর হাউসের প্রধান দরজা দিয়ে। দুলতে দুলতে ভেতরে ঢুকলো আহাদ রাজা, চোখে মুখে ক্লান্তি, শরীরে অদৃশ্য ভার। আজ রাতেও নেশায় কিছুটা মাতাল সে, তবে পুরোপুরি বেহুশ নয়। নিজেকে সামলাবার অদ্ভুত এক চেষ্টা তার মধ্যে এখনও বিদ্যমান। ভেতরে ঢুকে ধপাস করে বসে পড়ল হল ঘরের সোফায়। শার্টের উপরের বোতামগুলো খানিক খোলা, চুলগুলো এলোমেলো, চোখ দুটো লালচে। তাকে দেখে যে কেউ বুঝতে পারে তার ভেতরে অশান্তির ঝড় বইছে। এই সময় তাকে দেখে পরিচারিকা বানিয়ে এগিয়ে এলো। আহাতকে আজ একটু বেশি এলোমেলো লাগছে তার কাছে। সে কাছে গিয়ে নরম স্নেহ ভরা কণ্ঠে বলল, বাবা, তোমাকে কি আমি একটু লেবু পানি এনে দেব? হাত ধীরে চোখ তুলে তাকালো বাণীর দিকে, চোখে কেমন অদ্ভুত হাহাকার। একটু মাতাল ভাঙা স্বরে বলল, লেবু পানি খেলে কি ওকে ভুলে যাবো খালা? কথাটা শুনে বাণী চমকে গেল। আহাদও বলতে কাকে বুঝাচ্ছে সেটা বুঝতে পারলো না। কাছে গিয়ে আবারও জানতে চাইল, তুমি কার কথা বলছো বাবা? আহাদের দৃষ্টি কয়েক মুহূর্ত স্থির হয়ে চেয়ে রইল বাণীর দিকে। সেই দৃষ্টিতে যেন অশ্রু জমতে চাইছে, কিন্তু সে পুরুষ মানুষ, আর পুরুষ মানুষ যে আবেগ প্রকাশ করতে পারে না। এক মুহূর্ত পর মশা মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বিরক্তি মিশানো স্বরে বলল, কই না, কেউ না, কিছু না, আমি উপরে যাচ্ছি। বলেই উঠতে চেষ্টা করলো, কিন্তু মাতাল শরীর ভারসাম্য হারিয়ে আবারও ধপাস করে সোফায় পড়ে গেল। তারপর হঠাৎই পাগলের মতো এক দমকা হাসি ছড়িয়ে পড়ল তার ঠোঁটে। সে হাসিতে যেন যন্ত্রণার গন্ধ আর বেদনার মিশেল। বাণী দাঁড়িয়ে সবকিছু চুপচাপ দেখলো, কিন্তু কিছুই বুঝতে পারলো না। অবশেষে আহাদ আবারও দাঁড়ালো, পা টেনে টেনে দুলতে দুলতে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। নিজের রুমে ঢুকে মাঝ বরাবর দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। নিস্তব্ধতায় মোড়া চার দেয়ালে একবার দৃষ্টি বোলালো। আলো অন্ধকারের খেলায় রুমটা কেমন শূন্য শূন্য লাগছে। বুকের ভেতরেও যেন একই শূন্যতা। শার্টের গলা টেনে একটু স্বস্তি নেওয়ার চেষ্টা করলো। মাথাটা জাগিয়ে উপরে তুলে চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এমন সময় তার চোখ আটকে গেল আলমারির দিকে। পা যেন নিজে থেকে টেনে নিয়ে যাচ্ছে সেখানে। ধীরে ধীরে আলমারি খুলে ভেতর থেকে টেনে বের করলো তার প্রেয়সীর পরশে ভরা লাল শাড়িখানা। আহাদ শাড়িটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল অপলক দৃষ্টিতে। এক মুহূর্তের জন্য তার মনে হলো ধীরে ধীরে সে এক অচেনা আবেশে জড়িয়ে যাচ্ছে। অতঃপর ধীরে মুখ ডুবিয়ে দিল সেই কাপড়ে। শাড়ির আঁচলে লেপ্টে থাকা মেলি সুবাস যেন তার মস্তিষ্ক নাড়িয়ে দিল। চোখ বন্ধ করে আরও গভীরভাবে টেনে নিল সেই সুবাস, যেন এই মুহূর্ত সে গন্ধের উপর ভিত্তি করে তার জীবন বেঁচে আছে। কয়েক কদম পিছনে গিয়ে ধপাস করে বিছানায় এলিয়ে দিল তার ভারী শরীর। শাড়িটাকে মুখে চেপে ধরে আধো মাতাল কণ্ঠে বিড়বিড় করে উঠল, লাল শাড়িতে তুমি দাও অগ্নি ঝলক, তোমায় না পেলে বুকে বাড়ে শূন্য কলক, তীব্র চাওয়ার জলে আমার হৃদয় প্রহর, প্রেয়সী তুমি ছাড়া বিধ্বস্ত এই অন্তর। শব্দগুলো যেন তার বুকের ব্যথার প্রতিধ্বনি। কিছুক্ষণ পর ক্লান্ত দেহ আর ভাঙা মন তাকে ঘুমের দিকে টেনে নিল। শাড়ির আঁচল মুখে চাপা রেখে গভীর অচেতন ঘুমের রাজ্যে তলিয়ে গেল আহাদ। তার ভারী নিঃশ্বাসের শব্দ মিলিয়ে গেল আধারের গভীরে। এমন নীরবতার ভেতর দিয়ে কেটে গেল টানা 3 দিন। এই কয়েকদিনে শহরে যেমন নিজের ব্যস্ততায় হারিয়ে গেছে, তেমনি মানুষের ভেতরের গল্পগুলো বদলে গেছে নিঃশব্দে। গ্রামের বিয়ের ধকল শেষ করে কালই আবার ঢাকায় ফিরেছে হৃদিতারা। তবে এই ফিরে আসাটা তেমন আনন্দের হয়নি তার জন্য। বুকের ভেতর ভারী হয়ে আছে অদৃশ্য এক বোঝায়। একে তো হৃদির ফোন চুরি হয়ে গেছে, যার কারণে বান্ধবীদের কারোর সাথে আর যোগাযোগ করা হয়নি। তার উপর রাজা তো আছেই। আজ অনেক দিন পর সে ঠিক করলো ভার্সিটিতে যাবে। তার আগে সে আহিয়াদের বাসায় যাবে এবং সেখান থেকে আহিয়ার সাথে একত্র হয়ে ভার্সিটি যাবে। আর তাছাড়া মনে মনে ভাবলো যদি এই সুযোগে আহাদ রাজার সাথেও দেখা হয়
তাই স্বাভাবিক দিনের চাইতে একটু আগে ভাগেই বেরিয়ে পড়ল সে। মিড হাউসের বড় গেট দিয়ে যখন ভেতরে ঢুকছিল পা দুটো যেন ভারী হয়ে গিয়েছে, বুক ধকধক করছে, অজানা এক আশঙ্কা ঘিরে ধরেছে তাকে। তবুও সাহস সঞ্চয় করে ধীরে ধীরে মূল দরজার সামনে এসে দাঁড়ালো। কিন্তু দরজার চৌকাঠের সামনে দাঁড়িয়ে বুকের ভেতরে দোটানায় দুলছিল হৃদি। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভেতর থেকে এগিয়ে এলেন হালিমা বেগম। চোখে মুখে প্রশান্তির দীপ্তি, নরম কণ্ঠে বললেন, আরে রিদিতা, দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো না। তার কথায় ভেতরের পরিবেশটা যেন মুহূর্তে সরগরম হয়ে উঠল। ডাইনিং টেবিলে বসে থাকা আশফাক মীর, আমজাদ মীর সহ আহিয়া একসাথে ঘুরে তাকালো। শুধু আদনান নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে খাবার খেয়ে যাচ্ছে, তবে হৃদিতার নাম শুনে অস্বস্তিতে হালকা নড়ে চড়ে বসলো। চোখ তুলে তাকালো না ঠিকই, কিন্তু তার কপালের ভাঁজ স্পষ্ট। আহিয়া উঠে একরকম বড় বড় পা ফেলে এগিয়ে যায় হৃদিতার দিকে। দৌড়ে গিয়ে হৃদিতার হাত চেপে ধরে বলল, কিরে, তুই কবে আসলি? আর তোকে ফোন দিয়ে পাচ্ছি না কেন? হৃদিতার কণ্ঠ কেমন আটকে এলো, গলা দিয়ে শব্দ বেরোতে চাইল না, তবুও কেমন ফ্যাস ফ্যাস করে বলল, এই তো কালই আসছি। আমার ফোন চুরি হয়ে গেছে, তাই কারোর সাথে যোগাযোগ রাখতে পারি নাই। উপরে চল, তোর সাথে কথা আছে। এই বলে আহিয়া হৃদির হাত ধরে টেনে উপরে নিয়ে যাচ্ছে। এমন সময় সিঁড়ির ধাপে পায়ের শব্দে হলঘরের মাঝখানে থেমে যায় তারা। শুভ্র পাঞ্জাবিতে মোড়ানো আহাদ রাজা গম্ভীর মুখে নিচে নামছিল। আলো পড়তেই তার চোখে মুখের রূঢ়তা আরও স্পষ্ট হয়ে উঠল। এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল হৃদি। বুকের ভেতর হাহাকার করে উঠল, যেন শ্বাস আটকে আসছে। দৃষ্টি মিশে গেল আহাদের গভীর অচঞ্চল চোখের সাথে, কিন্তু আহাদের দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। এমন ভান করলো যেন তাকে চিনেই না। পাঞ্জাবির হাত গুটাতে গুটাতে ধীরে ধীরে নিচে এলো। চোখে মুখে কেমন কঠোর এক ভাব, হাত মুষ্টিবদ্ধ, যেন নিজের ভেতরের ঝড়কে সংযত রাখা তীব্র যুদ্ধ চলছে নিজের সাথে। সে সোজা সামনের দিকে যেতেই হঠাৎ হালিমা বেগম ডাক দিলেন, আহাদ, নাস্তা করবি না? আহাদের পা থমকে গেল। ঘাড় ঘুরিয়ে তাকালো ডাইনিং টেবিলের দিকে। মুহূর্তের জন্য তার দৃষ্টি সবাইকে বিদ্ধ করে গেল। আমজাদ মীর চুপচাপ আবারও নিজের প্লেটে মন দিলেন। কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সবাইকে পর্যবেক্ষণ করলো সে। অতঃপর কয়েক কদম হেঁটে ডাইনিং টেবিলের পাশে গিয়ে এক গ্লাস পানি নিয়ে ঢকঢক করে খেয়ে নিল এক নিঃশ্বাসে। আদনানের দিকে তাকিয়ে আবারও টকার শব্দ করে কাছের টেবিলে রাখে গ্লাসটা। আদনান চোখ বন্ধ করে নিল সেই শব্দে। আহাত আর চোখে তাকিয়ে আদনানের প্রতিক্রিয়া দেখছে। এরপর আর কোনো কথা বলল না। বাহাতের উল্টো পিঠ দিয়ে নাকটা ঘষে নিয়ে সোজা বাসা থেকে বেরিয়ে গেল। হৃদির কাঁধ ঘেঁষে চলে গেল বাতাসের ন্যায়। এক মুহূর্তের জন্য তাদের কাঁধ একে অপরকে ছুঁয়ে গেল। সেই ছোঁয়ায় যেন হৃদির বুকের ভেতর বজ্রপাত হলো। সে ভেবেছিল আহাদ এখনই বিস্ফোরিত হবে, কিন্তু না, তাকে একরাশ ভাবনায় পিছনে ফেলে রেখে চলে গেল আহাদ। হৃদি তখনও পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আহাদের চলে যাওয়া পিঠের দিকে তাকিয়ে রইল। বুকের ভেতরে অচেনা এক চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়ল। সে কাপা হাতে বুকে চেপে ধরল, যেন নিজের ব্যথাটাকে সামলাতে চাইছে। আর এসব কিছু কড়া নজরে বন্দি করেছে আহিয়া। হৃদির হাত শক্ত করে ধরে আবারও টেনে উপরে নিয়ে যাচ্ছিল, কিন্তু মাঝপথে হঠাৎ করে আদিল লাফি লাফি সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। হৃদিকে দেখে এক গাল হাসি ছড়িয়ে দিয়ে হাত নেড়ে বলল, এই বিউটি। হাই। হৃদিও এক চিলতে হাসি দিয়ে হাত নেড়ে জবাব দিল। আদিল তখন ঘাড় কাত করে খেয়াল করলো আহিয়া হৃদির হাত শক্ত করে ধরে রেখেছে, তাই হৃদির দিকে তাকিয়ে দুষ্টুমি ভঙ্গিতে বলল, শাকচুন্নি তোমার উপর ভর করেছে নাকি? বাঁচাতে হবে। আহিয়া দাঁত কিরমির করে উঠল। আদি। আদিল হেসে দুহাত উঁচু করে আত্মসমর্পণের ভঙ্গি করে দৌড়ে নিচে নেমে গেল। আহিয়া বিরক্ত মুখে হৃদিকে টেনে নিয়ে নিজের রুমে চলে যায়। আদনান এক নজর তাদের যাওয়ার পানে তাকিয়ে টেবিল ছেড়ে উঠে যায়। সবার থেকে বিদায় নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আহিয়ার রুমের জানালার পর্দা অর্ধেক টানা, মৃদু বাতাসে হালকা নড়ছে। আহিয়া নিজের রুমে এসে হৃদিকে বিছানার উপর বসে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে তার দিকে। হৃদি একটু অস্বস্তিতে নড়ে চড়ে বসে, ঠোঁট কামড়ে আমতা আমতা করে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? আদি, কেন তাকিয়ে আছি বুঝতে পারছিস না? হৃদি বুঝতে পারছে আহিয়া তাকিয়ে আছে কেন, তাই কিছু বলল না। শুধু চোখ নামিয়ে আঙ্গুলে ব্যাগের ফিতাটা কসলাচ্ছে অবচেতনভাবে। আহিয়ার ভেতর যেন আগুন জ্বলছিল। এক ঝটকায় হৃদির হাত থেকে ব্যাগটা টেনে নিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমি কিছু জিজ্ঞেস করছি হৃদি। আমি কি বলবো? আহিয়ার চোখ যেন আরো বিস্ফোরিত হলো। ধীরে ধীরে হৃদির দিকে ঝুঁকে নিচু কিন্তু ধারালো কণ্ঠে বলল, কি বলবি মানে? আমি বিশ্বাসই করতে পারছি না তুই ভাইয়াকে কি করে ভালোবাসতে পারিস। হৃদি হঠাৎ চমকে তাকালো। কথাটা যেন বজ্রপাতের মতো নেমে এলো তার উপর। ভালোবাসার কথা শুনে কান গরম হয়ে গেল। কাপা কাপা গলায় বলল, কি ভালোবাসি? মোটেও না। আহিয়া এক চিলতে হেসে ফেললো। হৃদির মুখটা কেমন লজ্জায় লাল হয়ে গেছে। মুখে না বললেও তার চেহারায় সেটা স্পষ্ট হয়ে উঠেছে। আহিয়া চোখ শুরু করে বলল, হৃদির একদম লুকাবি না, সব জানি আমি। তুই আর ভাইয়া, আমার এখনো বিশ্বাস হচ্ছে না।
বুকের ভেতরটা কেমন শূন্য হয়ে গেল। সে চোখ সরিয়ে নিয়ে চুপচাপ জানালার দিকে তাকিয়ে রইল দূরে কোথাও, কিন্তু ঘরের ভেতর অদ্ভুত এক নিস্তব্ধতা। কিছুক্ষণ পর দৃঢ় স্বরে বলল, বিশ্বাস না হওয়ার কি আছে আজব? আহিয়ার চোখে অবিশ্বাস আরও গাঢ় হলো। সে যেন প্রতিটা শব্দ কেটে কেটে বলল, তার মানে সব সত্যি? রিধি এবার কোনো অস্বীকার করলো না, শুধু চোখ নামিয়ে হালকা মাথা নাড়ল। চোখের ইশারায় বোঝালো হ্যাঁ সব সত্যি। সে আহাদকে সত্যিই ভালোবাসে। এক মুহূর্তে পরিবেশ আরও ভারী হয়ে গেল। মনে হলো ঘরের ভেতর বাতাস জমে গেছে। আহিয়া হতভম্ব হয়ে বসে পড়ল রিদির পাশে। কেমন যেন অচেনা লাগছিল রিদিকে। রিদি আর চোখে তাকালো। আহিয়ার মুখভঙ্গি বোঝার চেষ্টা করলো। সে কি খুশি হবে, নাকি রাগ করবে, নাকি তার জন্য কষ্ট পাবে, কিছুই বুঝতে পারল না। বিছানার উপর দুজন বসে আছে পাশাপাশি, কিন্তু তাদের মাঝে যেন বোঝাপড়ার অদৃশ্য একটা দেয়াল উঠে গেছে। নিস্তব্ধতার মধ্যে দিয়ে কেটে গেল সেই মুহূর্তটা। শুধু বাতাসে টের পাওয়া যাচ্ছিল তাদের বুকের ভেতরের অস্থির ধুকপুকানি। রাত তখন প্রায় ৩টা। শহরের ব্যস্ততা অনেক আগে নিভে গেছে, কিন্তু হৃদিতার ভেতরের অস্থিরতা যেন আরও বেড়ে উঠেছে। একটু স্বস্তি পাচ্ছিল না। বিছানায় শুয়ে সে এপাশ ওপাশ করছে, কিন্তু চোখের পাতা এক করতে পারছে না কিছুতেই। আজকে সারাদিন সে কতভাবে আহাদের সাথে দেখা করতে চেয়েছে, একটু কথা বলার অজুহাত খুঁজেছে, কিন্তু সেই সকালে এক ঝলক দেখেছিল, তারপর আর দেখা হয়নি তার। আহাদের এই চুপচাপ থাকা, দূরে দূরে থাকা তাকে ভেতর থেকে জ্বালিয়ে দিচ্ছিল। তার চেয়ে ভালো ছিল যদি রাগ করে কিছু বলতো, একটা থাপ্পড় দিত, এমনকি শতবার কান ধরে উঠবস করাতো, সেটা হলেও সে নির্দ্বিধায় মেনে নিত। কিন্তু এই অদৃশ্য শাস্তি এভাবে তাকে ভাবনার গহ্বরে ফেলে রাখা হৃদিতার জন্য অসহায় হয়ে উঠছিল। বিরক্ত হয়ে সে উঠে বারান্দায় গিয়ে পায়চারি করতে লাগলো। এমন অদ্ভুত অনুভূতি তার কখনো হয়নি। সে বারান্দার গিলে মাথা ঠেকিয়ে দিল অচেতন মনে। হালকা হাওয়ায় চুল উঠছিল, কিন্তু তাতে তার অস্থিরতা একটুও কমল না। হঠাৎ নিচের দিকে চোখ পড়তে বুকটা ধক করে উঠল। গাড়ির পাশে হেলে দাঁড়িয়ে মুখ তুলে তার দিকে তাকিয়ে আছে একটা ছায়া। রাতের আলোয় পুরোপুরি বোঝা যাচ্ছে না, তবে হৃদির মন ঠিকই বুঝতে পারলো এটা আহাদ রাজা। হৃদি তার ঠোঁটের কোণে অজান্তে এক চিলতে হাসি খেলে গেল। আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত বিছানা থেকে ওড়না তুলে নিয়ে জড়িয়ে নিল গায়ে। পা টিপে টিপে বাসা থেকে বেরিয়ে নিচে চলে আসে। প্রত্যেকটা ধাপে ধাপে তার বুকের ভেতর ধুকপুকানি ক্রমে বেড়ে চলেছে। হৃদিকে দেখে সোজা হয়ে দাঁড়ালো আহাদ। কাছে আসতে দৃষ্টি মিলল আহাদের সেই ঘন পাপড়িযুক্ত গাঢ় বাদামি চোখের সাথে, যেখানে এক অদ্ভুত ঝড় লুকিয়ে আছে। হৃদি ছোট ছোট পা ফেলে এগিয়ে এলো, এতটাই কাছে যে দুজনারই হৃৎপিণ্ডের ধুকপুকানি তীব্রভাবে অনিয়ন্ত্রিত হতে লাগলো। আহাদ এক মুহূর্ত তাকিয়ে থেকে কোনো কিছু না বলে ঘুরে চলে যেতে উদ্যত হয়, কিন্তু হৃদিতা হঠাৎ পেছন থেকে আহাদের পাঞ্জাবি আঁকড়ে ধরে। আহাদ থমকে গেল, একেবারে স্থির, শরীর শক্ত হয়ে গেছে, যেন নড়াচড়া করার ক্ষমতাও নেই। হৃদিতার হাতের মুঠোয় পাঞ্জাবি শক্ত করে আঁকড়ে ধরে রেখে নিচু গলায় বলল, শুনুন না। আর হৃদির এই বাক্যটা যেন আহাদকে আরও কাবু করে ফেললো। এই অবস্থায় নিজেকে কি করে সংযত রাখতে হবে সে জানে না। তবুও ধীরে ধীরে ঘুরে এক ঝলক তাকালো তার প্রেয়সীর দিকে, কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না। মাথা ঝাঁকা দিয়ে অবাধ্য অনুভূতিগুলোকে ফেলে দিয়ে দাঁতে দাঁত পিষে বলল, এই একদম এভাবে ডাকবে না আমাকে। আমি কি তোমার বিয়ে করা জামাই যে এইভাবে বিবাহিত বইয়ের মতো ডাকছো? হৃদি লজ্জায় গুটিয়ে গেল নিজের ভেতরে। তার গাল গরম হয়ে উঠল, শরীর থেকে যেন লজ্জার উষ্ণতা বেরোচ্ছে। হাত কসলাতে কসলাতে নিচু গলায় বলল, আমি তো এমনি ডাকলাম। আহাদ এবার চোখ কুচকে তাকিয়ে বলল, এমনি ডাকবে কেন? বিবাহিত বইয়ের মতো ডাকছো। বিবাহিত জামাইয়ের মতো আচরণ করলে সামলাতে পারবে? আহাদের এই লাগামহীন অগোছালো কথা শুনে আরও গুটিয়ে গেল। বুকের ভিতর হৃৎপিণ্ড এমনভাবে লাফাচ্ছে যেন আরেকটু পরে বেরিয়ে আসবে। সে মাথা নিচু করে চোখ পিটপিট করে বলল, আমি তো শুধু আপনি চলে যাচ্ছিলেন বলে ডাকলাম। চলে যাব না তো কি করব? এখানে থাকার জন্য এসেছি। তাই এলেন কেন? আহাদ এক মুহূর্ত নীরব রইল। চোখে এক ঝলক অদ্ভুত দৃষ্টি খেলে গেল। ঠান্ডা স্বরে বলল, আমার ইচ্ছে হয়েছে তাই। হৃদির বুকের ভেতরটা হু হু করে উঠল। মন খারাপ হয়ে গেল তার। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল চুপচাপ। আহাদ প্রেয়সীর সেই গুটিয়ে যাওয়া অবয়বের দিকে তাকিয়ে রইল। এই কয়দিন যে রাগের কুণ্ডলিনী ঘুরে বেরিয়েছে তা এক নিমিষে গলে বরফে পরিণত হলো। ধীরে ধীরে এগিয়ে গিয়ে কপাল গুজে রেখে নরম গলায় বলল, হাত দেখি। হাত? সে বুঝতে পারলো না হঠাৎ এভাবে হাত চাইলো কেন। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল আহাদের দিকে। আহাদ এবার খানিকটা বিরক্ত হলো। সবকিছু দুবার কেন বলা লাগে বান দিকে বোঝে না। একটু ঝাঁঝিয়ে বলে উঠল, হাত দিতে বলেছি তো। হৃদি ধীরে ধীরে তার ডান হাতটা বাড়িয়ে দিল। হাতটা কাঁপছিল অনিয়ন্ত্রিতভাবে, যেন নিজের কথা নিজেই মানছে না। রাতের শীতল বাতাস তার শরীর ছুঁয়ে যাচ্ছে, তবু তার হাতের তালু জ্বলছে উত্তাপে। আহাদ এক মুহূর্তের জন্য থমকে গেল। তার চোখে দ্বিধার গভীর স্নেহের মিশেল। শেষমেশ নিজের উষ্ণ হাতের মুঠোয় হৃদির হাতটা শক্ত করে ধরে। উষ্ণতা যেন তৎক্ষণাৎ ছড়িয়ে গেল হৃদির শরীরে। গভীর মোলায়েম স্বরে বলল, কাঁপছো কেন? ভয় পাও আমাকে?
হৃদি দুই দিকে ধীরে মাথা নাড়ালো। না, অর্থাৎ সে ভয় পায় না, কিন্তু চোখের কোনো লজ্জায় চিকচিক করলো। আহাদ বুঝলো ভয় না পেলেও লজ্জায় শিহরিত হয়েছে তার প্রেয়সী। সে আর কিছু না বলে নিজের পাঞ্জাবির পকেটে হাত ঢুকালো। ধীরে ধীরে বের করে আনলো একটা ছোট্ট বক্স খুলতে চোখে পড়লো রংধনুর মতো কয়েক রঙের ঝিনুকা স্বচ্ছ কাচের মতো পাথরের তৈরি একটা ব্রেসলেট। হালকা আলোয় পাথরগুলো ঝিলিক চারিপাশে অন্ধকার ভেদ করে ছড়িয়ে পড়েছে। হৃদি মুগ্ধ নয়নে তাকিয়ে রইল, তার নিঃশ্বাস যেন আটকে আছে। আহাত কোনো দ্বিধা না করে ব্রেসলেটটা হৃদির কবজিতে পরিয়ে দিল। তার উষ্ণ আঙ্গুলের স্পর্শ পড়ে গেল হৃদির হাতটা ঘুরিয়ে একবার দেখে নিল যেন শিল্পীর হাতে আঁকা ছবির মতো মানিয়েছে কিনা। অতঃপর ধীরে হাতটা ছেড়ে দিয়ে নির্দ্বিধায় বলল, এখন ঠিক আছে। ব্রেসলেটটা তার নিচের জায়গা খুঁজে পেয়েছে। এই হাতের কারণে এটা সৌন্দর্য বেড়ে গেছে, তা না হলে ফিকে লাগছিল। হৃদি যেন হঠাৎ ভাষা হারিয়ে ফেললো, কি বলবে খুঁজে পেল না। শুধু তাকিয়ে রইল নিজের কবজির দিকে, যেখানে ব্রেসলেটটা ঝলমল করছে। ঠোঁটের কোণে এক অদ্ভুত তৃপ্তির হাসি ফুটিয়ে ধীরে বলল, আপনি কি এত রাতে এটা দিতে এসেছিলেন? হৃদি আবারও প্রশ্ন করল, তাহলে কেন এসেছেন? এমনি। এমনি? তাহলে এটা দিলেন কেন? ঠিক আছে, খুলে ফেলে দিচ্ছি। এই বলে সে এগিয়ে এসে হৃদির হাত থেকে ব্রেসলেটটা খুলতে উদ্যত হলো। হৃদি হঠাৎ ঝটকা মেরে হাতটা পিছিয়ে নিল, নিজের পেছনে লুকিয়ে রেখে একটু জোরে বলে উঠল, না। তারপর আহাদের চোখে চোখ রেখে বলল, এটা থাকুক। আহাদ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল হৃদির দিকে। তার চোখের ভিতরে এক অদ্ভুত নরম আগুন, যা হৃদির মনোভাব বোঝার চেষ্টা করছে। হৃদি অস্বস্তিতে নজর নামিয়ে নিল, নিজের ওড়নার কোণ নিয়ে আঙ্গুলে পেঁচাতে লাগলো। হঠাৎ আহাদ নেশালো গলায় ডাকলো, মিস জানু। বলেই হৃদি বুঝলো সে কি ডাকের জবাব দিল। লজ্জায় তার গাল লাল হয়ে গেল, আর সেই লালচে মুখার লজ্জার ঢেউ দেখে আহাদের ঠোঁটের কোণে এতদিন পর এক ঝলক হাসি ফুটে উঠল। হৃদি মুহূর্তটা সামলাতে না পেরে ঘুরে চলে যেতে উদ্যত হলো। কয়েক কদম যেতে আহাদের এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, না বলে চলে যাওয়ার অভ্যাসটা গেল না। হৃদির পা থেমে গেল। সে ঘুরে আহাদের দিকে তাকিয়ে বলল, মানে? আহাদ কয়েক কদম এগিয়ে এসে হৃদির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, না বলে আর কখনো চলে যাস না যেন। বড্ড এলোমেলো হয়ে যায় আমি। এই অগোছালো আহাদ রাজাকে সাজা দেওয়ার কি আর কোনো বিকল্প পথ ছিল না? হৃদির নিঃশ্বাস যেন গলায় আটকে গেল, বুকটা হাঁপড়ের মতো উঠানামা করছে। আহাদের নেশালো কণ্ঠের ভাষ্যে নিতে পারছে না, কোনো রকম টেনে টুনে দুটো শব্দ বের করলো, আর যাব না। একটু সরে এসে তার মুখোমুখি দাঁড়ালো, চোখে কৌতূহল আর তৃষ্ণা। তার মুখ থেকে সেই কথাটা আরেকবার শুনতে চাইলো। ভ্রুকুচকে প্রশ্ন করলো, কি বললে? হৃদিও কম কিসে, সে এখন আহাদের মনের খেলা বুঝে গেছে। চোখে একরাশ বুদ্ধিদীপ্ত হাসি নিয়ে কথাটা ঘুরিয়ে বলল, বলেছি আমি এখন আসছি, আল্লাহ হাফেজ। এই বলে হৃদি আর এক মুহূর্ত দাঁড়ালো না, অজানা অনুভূতি নিয়ে দৌড়ে বাসার ভিতরে চলে গেল। আহাদ কিছু বুঝে ওঠার আগেই অন্ধকারে হৃদির অবয়ব মিলিয়ে গেল। সে দাঁড়িয়ে রইল অচল হয়ে, তার বুকের ভেতর অদ্ভুত শূন্যতা, ঠোঁটে অদ্ভুত তিক্ততা। সে ভেবেছিল হয়তো আজ তাদের দূরত্ব মিলিয়ে গেছে, কিন্তু না, এই আল্লাহর বান্দি সেটা হতে দিল না। ঠিক তাকে ফেলে রেখে চলে গেল। আহাদ দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, ঠিক আছে মিস জানু, সবকিছু সেই কাঙ্ক্ষিত দিনের জন্য তুলে রাখলাম। তবে আমার আপনার জন্য বড় চিন্তা হচ্ছে। আপনি কি এত কিছু ধকল সামলাতে পারবেন? এই কথা বলে আহাদ একটা বাঁকা হাসি দিয়ে নিজের গাড়িতে উঠে বসে। রাতের নীরবতার ভেতর তার নিঃশ্বাস আর হৃদির উষ্ণতার স্মৃতি মিলেমিশে ধোয়ার মতো ভেসে রইল। হৃদিতা নিজের রুমে এসে প্রায় হাঁপিয়ে গেছে, বুক ওঠানামা করছে দ্রুত। নিঃশ্বাসের সাথে শরীরে জমে থাকা এক অদ্ভুত উত্তাপ ছড়িয়ে পড়ছে। আহাদের হাতের ছোঁয়া যেন এখনও তার গায়ে লেগে আছে। ত্বকের ভেতর কেমন যেন অদ্ভুত শিহরণ। নিজের ভিতরের এই অচেনা অনুভূতিকে সামলাতে না পেরে সে এক ঝটকায় দৌড়ে বারান্দার দিকে চলে গেল। বারান্দার লোহার গ্রিলে কপাল ঠেকিয়ে নিচে তাকাতেই দেখলো আহাদের গাড়িটা এখনও দাঁড়িয়ে আছে। রাস্তায় লাইট পোস্টের আলো মিলেমিশে আধো অন্ধকার একটা আবহ তৈরি করেছে। গাড়ির হেডলাইটগুলো শান্ত হয়ে আছে। হৃদি তাকাতেই গাড়িটা ধীরে ধীরে গতি নিল, অতঃপর অন্ধকারের ভেতরে মিলিয়ে গেল। মনে হলো তাকে এক ঝলক দেখার অপেক্ষাতেই ছিল এতক্ষণ। হৃদির ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে উঠল, এক অদ্ভুত প্রশান্তি ভর করলো তার ভেতরে। ধীরে ধীরে ঘরে ফিরে এসে ধুপাস করে বিছানায় শুয়ে পড়ল। নরম গদি যেন তাকে আপন করে টেনে নিল। হাতটা সামনে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে আহাদ রাজার পরিয়ে দেওয়া সেই রংধনুর মতো ঝিলিক ছড়ানো ঝকঝকে ব্রেসলেটটা। আঙ্গুল বুলিয়ে দিয়ে সেই হাতটা আবার বুকে চেপে ধরে রাখে, যেন বুকের গভীরে জমে থাকা উত্তাল ঢেউগুলো শান্ত হয়ে আসছে। এই তো কিছুক্ষণ আগেও সে ছটফট করছিল, অস্থির হচ্ছিল প্রতিটা মুহূর্তে, অথচ এখন মনে হচ্ছে বুকের ভেতরে এক অচেনা শান্তির সমুদ্র নেমে এসেছে। চোখ বন্ধ করতেই ঘুম তাকে টেনে নিয়ে গেল স্বপ্নের রাজ্যে। বাইরে দূরে কোথাও ফজরের আজান ভেসে এলো, কিন্তু হৃদি ততক্ষণে গভীর ঘুমে আচ্ছন্ন।
আহিয়া সিঁড়ি বেয়ে একরকম দৌড়াতে দৌড়াতে নামছে। পায়ের শব্দ গম গম করছে মির হাউসের ভেতরটা। আজকে কিভাবে দেরি হয়ে গেল বুঝতেই পারেনি। ডাইনিং টেবিলে এসে তাড়াহুড়ো করে একটা ব্রেড তুলে নিয়ে মুখে পুরে দিল। কাঠবিড়ালের মতো তার গালের ভেতর গোল হয়ে ফুলে উঠল। এক হাতে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে অন্য হাতে পানির বোতল নিয়ে বাইরে বেরিয়ে গেল। এমন সময় হঠাৎ করে সামনে থেকে আসা আদনানের সাথে ধাক্কা খেলো। আহিয়ার শরীর কাঁপতে কাঁপতে পেছনে হেলে গেল। তখনই আদনান তার দৃঢ় দু হাতে তাকে সামলে নিল। আতকে উঠে চোখ তুলে তাকাতেই স্থির হয়ে গেল আহিয়া। আশ্চর্যের শ্বাসরুদ্ধ শব্দ বের হলো আহিয়ার ঠোঁট থেকে। আদনান ভাই। মুখে খাবার থাকায় কথা অস্পষ্ট শোনালো। গালের ভেতর এখনো ফুলে আছে। তার মুখ থেকে যেন এক অদ্ভুত সরলতা ঝরে পড়ছে। আদনান থমকে দাঁড়িয়ে রইল। তার কালো গভীর চোখে এক ধরনের অস্থিরতা খেলা করছে, যে অস্থিরতা সে লুকিয়ে রাখতে চেয়েছিল বহুদিন। আজ যেন আর সামলাতে পারল না। বুকের ভিতরে জমে থাকা অগ্নিঝড় যেন জ্বলে উঠল এক মুহূর্তে। কবে বুঝবি বল? আমি আর সামলাতে পারছি না আহি। কথাগুলো মুখ ফসকে বেরিয়ে এলো। এতদিন বুকের ভেতর লুকানো গোপনে রাখা স্বীকারোক্তি এক নিমিষে ভেসে উঠল তার ঠোঁটে। আহিয়া স্তব্ধ, কানের ভেতর যেন গুঞ্জন করছে শব্দগুলো। কিন্তু এই কথার গভীরতা সে বুঝলো কিনা কে জানে। সে নিজেকে তাড়াতাড়ি ছাড়িয়ে নিল আদনানের কাছ থেকে। জিভ দিয়ে ঠোঁট সামান্য ভিজিয়ে নিয়ে বলল, সরি, আমি আপনাকে দেখতে পাইনি। আদনান ভ্রু কুচকালো। তার চোখে রাগ, অভিমান আর অস্থিরতা সব মিলেমিশে তীব্র হয়ে উঠেছে। আহিয়া তার চোখে সেই গভীরতা না বোঝার ভান করে দ্রুত প্রশ্ন ছুড়ে দিল, আদনান ভাই, আপনি না চলে গিয়েছিলেন, তাহলে আবার ফিরে এলেন যে? আদনান কিছুটা গম্ভীর কণ্ঠে জবাব দিল, আমার ওয়ালেট ফেলে ভুলে গিয়েছি, সেটা নিতে এসেছি। ও। ইয়া মাথা নেড়ে ছোট্ট গলায় বলল। অতঃপর আর কিছু না বলে ঘুরে চলে যেতে নাই। সেই সময় পিছন থেকে আদনানের কণ্ঠ থামিয়ে দিল তাকে। আহিয়ার পা থেমে গেল। মাথা ঘুরিয়ে উত্তর দিল। আদনানের চোখে তখন এক অদ্ভুত ঝড়। গম্ভীর গলায় বলল, গাড়িতে গিয়ে বস, আমি ওয়ালেট নিয়ে আসছি। আহিয়া হ্যাঁ না কিছুই বলল না, শুধু নীরবতায় ভরিয়ে রাখলো চারিপাশ। তার চোখে একরকম আতঙ্ক মিশ্রিত দ্বিধা খেলা করছে। দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল আদনান। বুকের ভিতর ধুক ধুক ধ্বনি বাজছে তার। কয়েক মিনিটের মধ্যে ওয়ালেট নিয়ে ফিরে এলো, কিন্তু নেমেই দেখলো আহিয়া নেই। তার বুকের ভিতর হাহাকার জেগে উঠলো। মুখ শক্ত হয়ে গেল। দাঁত কিরমির করে হাত মুষ্টিবদ্ধ করে নিল। ঠোঁট কেঁপে উঠলো রাগে। গলা ভারী হয়ে করে বলল, আমার সাথে গেলে কি আমি তোকে খেয়ে ফেলতাম আহি? একটু অপেক্ষা করতে পারলি না? তোর এত তাড়া? ঠিক আছে, আমিও দেখি আর কত অপেক্ষা করতে পারিস আমাকে। চোখের দৃষ্টিতে ক্রোধ আর অপার অভিমান জমে উঠল। আর কোনো কথা না বলে আদনান গাড়িতে উঠে বসলো। ইঞ্জিনের গর্জন ভেসে উঠল মির হাউসের প্রাচীর কাঁপিয়ে। মুহূর্তের মধ্যেই তার সাদা গাড়িটা গেট পেরিয়ে উধাও হয়ে গেল। এদিকে সূর্যের আলো তখন অনেকটাই চড়ে গেছে। রোদের তাপও বেড়ে গেছে। এখন এপ্রিল মাস, তাই গরমও পড়ছে ভরপুর। তার উপর হৃদির মাথার উপর ফ্যানটাও চলছে না। হৃদির শরীর ঘেমে চিটচিটে হয়ে গেছে। ঘুমের ভেতরেই বিরক্তিতে কপাল কুঁচকে গেল। হঠাৎ করে বিছানায় হাত পা ছড়িয়ে দিয়ে অর্ধঘুমে চিৎকার করে উঠল, উফ, ফ্যান অফ করছে কে? বলেই দুই হাত দিয়ে চুল ঠিক করে উঠে বসে পড়ল। চোখ আধা বোঝা, বিরক্তিতে ঘুমড়ে উঠছে। কয়েক মুহূর্ত পর কোনো রকমে চোখ খুলে তাকায় দেয়াল ঘড়ির দিকে। সাথে সাথে চোখ বড় বড় হয়ে গেল। ঘড়ির কাঁটা তখন 9টা 20-এ দাঁড়িয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, হায় আল্লাহ, আজ তো শেষ। চমকে উঠে বিছানা ছেড়ে দৌড়ে ওয়াশরুমের দিকে ছুটল। ধুমধাম শব্দ হলো রুম জুড়ে। আধা ঘন্টার মধ্যে পুরোপুরি রেডি হয়ে গেল। গাঢ় নীল কুর্তি আর সাদা ওড়না গায়ে জড়িয়ে নিল। চুল দ্রুত ক্লিপ দিয়ে আটকে নিয়েছে। ব্যাগ কাঁধে ঝুলিয়ে রুম থেকে বেরিয়ে তাড়াহুড়ো করতে করতে ঈশানের দিকে রাগি চোখে তাকিয়ে বলল, আমাকে আর একটু আগে ডাকবে না? কত দেরি হয়ে গেল, এখন প্রথম ক্লাসটা মিস করলাম। ঈশানী টেবিলে বসে সবজি কাটছিল। হৃদির দিকে না তাকিয়ে ঠোঁট উল্টে উত্তর দিল, কতবার ডাকছি তোরে, মরার মতো ঘুমাইছিলি। যেই আম্মু টেকনিক খাটিয়ে ফ্যান অফ করে দিলাম, তারপরেই উঠেছিস। কথাটা শুনে হৃদি থম মেরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। চোখ ছোট ছোট করে তাকিয়ে গম্ভীর মুখে বোনকে দেখলো। গাল দুটো ফুলিয়ে রাগী ভঙ্গিতে ঠোঁট কামড়ে ধরল, কিন্তু কোনো উত্তর দিল না। এবার দরজাটা ঠাস করে বন্ধ করে বাসা থেকে বেরিয়ে গেল। বাইরে তখন তপ্ত রোদ ঝলমল করছে। কোলাহল মুখর রাস্তায় এসে একটা রিক্সা নিয়ে শহরের ভিড়ে ঢুকে গেল হৃদিতা। ক্লাস শেষ হতেই চারজন একসাথে হেঁটে এলো ক্যান্টিনের সামনে। আকাশে তখন রোদের ঝলকানি। তবে ক্যান্টিনের উঠোনে ছাতার নিচে রাখা গোল টেবিলগুলোয় বসার মতো পরিবেশ বেশ আরামদায়ক। হৃদি, আহিয়া, আনিকা আর নীলা অনেকদিন পর একসাথে হলো। যেন জমে থাকা গল্পের পাহাড় ভাঙার জন্য চারজনই প্রস্তুত। তারা ছাতার নিচে একটা টেবিলে বসতেই আনিকা শুরু করলো তার অঝোরো বকবক। আনিকার মুখে যেন ব্রেকই নেই। এর জন্য ক্লাসে দুবার বকাও খেতে হয়েছে তাদের, তবুও সে চুপ হয়নি।
রিদিরা জানে আনিকা ছাড়া তাদের আড্ডা কখনো পূর্ণতা পায় না। তার মুখে যখন গল্প ঝরে বাকিদের শুধু শোনারই দায়িত্ব থাকে। এদিকে কখন থেকে নীলা গালফুলি চুপচাপ বসে আছে, না হাসছে না কথা বলছে। আহিয়া খেয়াল করলো বিষয়টা, হালকা ঝুঁকে এসে এক টোকা দিল নীলার কপালে। কিরে, তোর সমস্যা কি? এমন ফুলে বসে আছিস কেন? নীলা ধীরে ধীরে চোখ তুলল, মুখে কোনো কথা নেই, কেবল মাথা নেড়ে জানালো কিছু হয়নি। রিদি সেদিকে তাকিয়ে প্রশ্ন করলো, তাহলে চুপ করে আছিস কেন? ভালো লাগছে না। সেটাই তো, কেন ভালো লাগছে না বলবি তো? নীলা নিঃশ্বাস ফেলে গম্ভীরভাবে বলল। এমনি। আনিকা হঠাৎ হাত তুলে সবাইকে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা বাদ দে এইসব, এখন এটা বল, তামিমের খবর শুনেছিস তোরা? একসাথে তিনজনই মাথা নাড়ল। না, কি খবর? আনিকা এবার আরো ঝুঁকে এলো টেবিলের মাঝখানে। তাদের চারজনের মাথা এক হয়ে গেল। চারিপাশে ভিড়ের মধ্যে যেন তারা নিজেদের আলাদা জগৎ তৈরি করলো। আনিকা চাপা কণ্ঠে বলল, শুনিস নাই, তামিমকে নাকি এই ভার্সিটি থেকে ট্রান্সফার করে চট্টগ্রাম পাঠিয়েছে? কথাটা শুনে রিদির বুকটা হালকা কেঁপে উঠল। টেবিলে বসার ভঙ্গি বদলে সোজা হয়ে বসলো। তামিমের বদলির পেছনে একটা অদৃশ্য হাত রয়েছে, তা না হলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের বদলি এত সহজ না। আর সেই হাতটা সে ভালো করে চেনে আহাদ রাজা। মুহূর্তে রিদির মনে অদ্ভুত এক শূন্যতা তৈরি হলো, মন খারাপ হলো তার। তবে একই সাথে তামিমের উপর রাগ হলো। সে তো তামিমকে শুধু বন্ধু ভেবেছিল, অথচ বন্ধুত্বের আড়ালে তামিমের এমন ভিন্ন নজর ছিল যা সে কল্পনাও করেনি। ভাবনার জগতে ডুবে থাকা রিদিকে দেখে আহিয়া কৌতূহল নিয়ে বলল, কিরে, কি এত ভাবছিস? রিদি ধীরে একটা দীর্ঘশ্বাস ছাড়ে বলল, শেক্সপিয়ার ঠিকই বলেছেন, একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না। আমি তামিমকে বন্ধু ভাবলেও তার চোখে আমি ছিলাম অন্য কিছু, যা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আহিয়া মুখ টিপে হেসে বলল, এটাই স্বাভাবিক। আমার খাট্টাস ভাই যদি তোর প্রেমে পড়তে পারে, তাহলে তামিম কি জিনিস? কথাটা শুনে হৃদির গাল হালকা লাল হয়ে উঠল। লজ্জায় মাথা নামিয়ে ফেলল সে। আনিকার আহিয়া একসাথে হো হো করে হেসে উঠল। তাদের হাসির শব্দে ক্যান্টিনের ভিড়ে কয়েকজন ঘুরে তাকালো অবাক হয়ে। ঠিক তখনই আনিকার চোখে পড়ল হৃদির হাতে ঝলমল করা ব্রেসলেটটা। হাত বাড়িয়ে সেটা ধরে বলল। হৃদির ঠোঁটের কোণে লাজুক একটা হাসি ফুটল। খুব শান্ত গলায় উত্তর দিল, গিফট পেয়েছি। আনিকা চোখ কুঁচকে তাকালো, কিন্তু আর কোনো প্রশ্ন করলো না। হয়তো বুঝতে পেরেছে কিছুটা। তাদের আড্ডা চললো আরও কিছুক্ষণ। অবশেষে যখন আড্ডা শেষের পথে, তখন পরিকল্পনা হলো একসাথে একটু শপিং করবে। আহিয়ার প্রস্তাবে বাকিরাও রাজি হলো। রিদি জানালো সে ফোন কিনবে। হাসি আর কোলাহলের মাঝে চারজনই উঠে ভার্সিটির গেট পেরিয়ে বেরিয়ে যায়। তবে শাহবাগের কাছাকাছি আসতেই পরিস্থিতি বদলে গেল। শহরের রং বদলে গিয়ে গভীর অচেনা হট্টগোল ধারণ করলো সবকিছু। চৌরাস্তায় নির্বাচনী প্রচারের ঢেউয়ে মিছিল সমাবেশ চলছে। সবকিছু মিলেমিশে এক বিশৃঙ্খলাহল তৈরি করছে। ঠিক তখনই হঠাৎ করে বিরোধী দলের কিছু গুপ্তচর ভিড়ে ঢুকে পড়ল, আর তারপরই শুরু হলো গোলাগুলি। হৃদি আর তার বান্ধবীরা গাড়ি থেকে নেমে পড়ল। ড্রাইভার সামনে যেতে সাহস পাচ্ছে না, পিছনে বা সামনে কোথাও নিরাপদ নেই। চারিপাশের লোকজন চিৎকার করে ছোটাছুটি করতে শুরু করেছে। আক্রোশ আর ভয় সবকিছু মিলিয়ে শাহবাগ চত্বর এক অদ্ভুত অরাজকতা, যেন পুরো শহর কাঁপছে। উঁচু মঞ্চ থেকে অহরহ বক্তৃতা চালিয়ে যাচ্ছিল আহাদ রাজা। সে কণ্ঠে লাহান চেষ্টা, সবাইকে শান্ত রাখার আহ্বান জানাচ্ছে, কিন্তু পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তার পাশেই রহস্যময়ভাবে দাঁড়িয়েছিল শাহিন, নাদিম, শাওন আর আহাদের ঘনিষ্ঠ নিরাপত্তা দল। আহাদের কানে হঠাৎ শাহিন ফিসফিস করে বলল, ভাই আপনার বোন আহিয়া আর ওনারা এখানে কি করছে? আহাদ ঝট করে ঘুরে তাকালো। চক্ষু জোড়া আতঙ্কে বড় হয়ে গেল। শাহিন চোখের ইশারায় হৃদির দিকে মুখ করে দেখালো। চারজন গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে। ছোটাছুটির মোকাবেলা একে অপরকে ধরে রেখেছে। মাঝে মাঝে ভিড়ের ধাক্কায় একে অপরের কাছ থেকে সরে যাচ্ছিল। হঠাৎ একজনের ধাক্কায় আহিয়া রাস্তায় পড়ে যায়। হাতের কবজিতে লেগে কিছুটা কেটেও গেছে। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে। আনিকা হৃদি তৎক্ষণাৎ ছুটে গিয়ে তাকে ধরে তুলল। আহাদের ঠোঁট শক্ত হয়ে গেল, চোখে অন্ধকার আর ক্রোধ। সে শাহিন ও নাদিমকে কঠোর কণ্ঠে আদেশ দিল, ওরা এখানে কি করছে? যত দ্রুত সম্ভব ওদের ওই ভিড় থেকে বের করে আন, কুইক। শাহিনের জবাবের ভেতরে কণ্ঠে দাঁড়ালো ভয় আর দায়বদ্ধতার টান। শাহিন গলা গম্ভীর করে বলল, কিন্তু ভাই আপনার কাছে থাকাটাও তো জরুরি, আপনাকে একা ফেলে আমরা কি করে যাব? আহাদ তীক্ষ্ণ চোখে তাকালো, গলার স্বর রুক্ষ করে বলল, শাহিন, আমি নিজেকে এবং নিজের জনগণের হেফাজত করতে পারবো। তুই শুধু আমার পরিবারকে হেফাজত কর। আমার জন্য এতটুকু করতে পারবি না? শাহিনের চোখে অদম্য প্রবল শক্তি। সাহস ভরে সে উত্তর করল, আপনার জন্য আমাদের জান কুরবান ভাই, আমরা আমাদের জীবন দিয়ে হলেও তাদের রক্ষা করব। এই কথা বলে শাহিন, নাদিম ও শাওন একসঙ্গে ছড়িয়ে পড়ল ভিড়ের মধ্যে। কিন্তু পরিস্থিতি মুহূর্তে হিংস্র রূপ নেয়। গাড়ি ভাঙচুর ও কোথাও কোথাও আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে।
ধোঁয়ায় চারিপাশ অন্ধকার হয়ে গেছে। সবাই একে অপরকে সামলে থাকার চেষ্টায় ব্যস্ত, কিন্তু অন্ধকার ও ধোঁয়ার কারণে কিছুই ঠিকঠাক দেখা যাচ্ছে না। লোকের চিৎকার আর ফ্লাশ সব মিলিয়ে অশান্ত এক কোলাহল। রিধি ও তার বান্ধবীরা হাত ধরে রাখার চেষ্টা করছিল যেন ভিড়ের ভেতর তারা ছিন্ন না হয়, কিন্তু হঠাৎ এক ধাক্কায় রিধির হাত ছুটে যায়। ভিড়ের ঢেউয়ের সঙ্গে আলাদা হয়ে খানিকটা দূরে সরে যায়। আনিকা, আহিয়া ও নীলা একে অপরের দিকে তাকায়, হাত পা কাঁপছে তাদের। রিধিকে খুঁজতে লাগলো, ভয়ে তাদের সব পরিকল্পনা ছিন্ন হয়। কি করবে তারা কিছুই বুঝতে পারছে না। তারা ভাবতেই পারেন এখানে এসে এমন বিপদের সম্মুখীন হবে তারা। হঠাৎ করে কেউ একজন পাথর ছুঁড়ে মারে তাদের দিকে। শাহিন ঝট করে এসে আনিকাকে নিজের পিঠে ঢেকে আচ্ছাদন করে নেয়। আনিকা চিৎকার করে মুখ চেপে ধরে শাহিনের বুকে, আর সেই পাথর এসে আঘাত করে শাহিনের পিঠে। শাহিন ব্যথায় মুখ কুঁচকে নেয়, তবুও তাদের আড়াল করে রাখে নিজের শরীর দ্বারা। আনিকার বুক কেঁপে উঠল, ভয়ের সাথে অপরাধবোধও মিশে গেল, যেন সে তার অপরিণত সিদ্ধান্তের জন্য দায়ী। শাহিন বহু কষ্টে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আপনি ঠিক আছেন? আনিকা কেবল মাথা নেড়ে উত্তর দিল। কিছু বলার মতো পরিস্থিতি ছিল না তখন। শেষমেশ শাহিন অঙ্কুশহীন কষ্ট করে তাদের নিরাপদ পথে বের করে গাড়িতে তুলে দিল, যদিও তারা রিধিকে রেখে যেতে চাইছিল না। শাহিন বহু কষ্টে বুঝিয়ে শুনিয়ে তবে পাঠিয়েছে। এরপর রিধির খোঁজে তারা সর্বত্র ছুটে বেড়ায়, কিন্তু কোথাও রিধির চিহ্ন পেল না। সর্বশেষ ব্যর্থ হয়ে আহাদের কাছে ফিরে এসে মাথা নিচু করে দাঁড়ালো অপরাধীর মতো। আহাদ তাদের উপরে চোখ রেখে বুঝে নিল কিছু একটা ঘটেছে। তার কণ্ঠে চরম রাগ। সে ঝট করে আগুন ঝরা কণ্ঠে প্রশ্ন ছুড়ল, ওরা কোথায়? ওদের খুঁজে পেয়েছিস? শাহিন মাথা নিচু করে অপরাধী কণ্ঠে বলল, ভাই সবাইকে বাসায় পাঠিয়ে দিয়েছি, কিন্তু কি শাহিন? মিস রিদিতাকে খুঁজে পাইনি। আমার মনে হয় উনি বাসায়। কথা শেষ করার আগেই সপাটে এক থাপ্পড় এসে পড়ল শাহিনের গালে। থাপ্পড়টি এত জোরে ছিল যে শাহিন একদিকে ছিটকে গেল। গালে হাত রেখে সে ক্ষুদ্রতরভাবে দাঁড়িয়ে রইল, চোখে লজ্জা ও বেদনার মিলিঝুলি। নাদিম ও শাওন স্তব্ধভাবে ওর পাশে দাঁড়িয়ে রইল। আহাদের কণ্ঠ সিংহের মতো গর্জে ওঠে, তোদের এখনো মনে হয় সামান্য একটা কাজ ঠিকঠাক করতে পারিস না তোরা? কর্তব্য কোথাকার। আহাদ নিজের চুলগুলো টেনে ধরে দু হাত দিয়ে। চারিদিকে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। বুকের ভেতর অজানা ভয় কাজ করছে। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত পিষে বলল, আই সোয়ার শাহিন, আমার প্রেশে যদি কিছু হয় তাহলে আমি তোকে সহ গোটা পৃথিবী জ্বালিয়ে দেব। অপার্থিব সেই হুঁশিয়ারি যেন মুহূর্তে চারিপাশ থমকে দিল। ধোয়ার ফাঁক ফাঁকরও যেন শব্দগুলো বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ল। আহাদ রাজা নিজের পাঞ্জাবির হাতা গুটিয়ে নেয়। শরীর ঘামছে দরদর করে, যেন চারিদিকে উত্তেজনা ও গরম বাতাস তার শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে। কি করবে, কোথায় খুঁজবে তার প্রেয়সীকে? পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। একজন ভবিষ্যৎ মন্ত্রী হিসেবে জনগণের দায়িত্ব তার কাঁধে, কিন্তু একই সাথে হৃদয়ের গহীনে এক ভয়ানক শূন্যতা চেপে বসেছে। তার প্রেয়সী কোথায়? সে ঠিক আছে তো? এক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে নিল আহাদ। বুকের ভেতরে ভারী ঢাকের মতো বাজছে হৃদস্পন্দন। হঠাৎ করে কানে এলো এক কাঁপা কাঁপা কণ্ঠস্বর, যেন মৃত্যুর অন্ধকারে আলো জ্বলে উঠল। এই যে শুনছেন? আহাদের বুক ধক করে উঠল। তড়াক করে চোখ মেলে তাকাতে দেখলো সামনে দাঁড়িয়ে আছে রিদিতা। তার চোখ ম্লান, তবুও শরীর সুস্থ সবল মনে হচ্ছে। শাহিন, নাদিম, শাওনও ঘুরে তাকালো। তারা যেন প্রাণ ফিরে পেল এক মুহূর্তে। আহাদ এক সেকেন্ডও দেরি না করে এক লাফে নিচে নেমে এলো। রিদির সামনে এসে দাঁড়িয়ে বুক ভরে এক দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস নিল। তার খুব করে ইচ্ছে করছিল রিদিকে একটু বক্ষপিঞ্জরে জড়িয়ে নিতে, কিন্তু সেটা সম্ভব না। তার মুখোমুখি দাঁড়িয়ে শুকনো ঢোক গিলে সরল গলায় জিজ্ঞাসা করলো, মিস জানু, কোথায় ছিলে তুমি? তুমি ঠিক আছো তো? রিদি তার চোখ ছলছল করছে। মনে হলো যে কোনো সময় অশ্রু গড়িয়ে পড়বে। ঠোঁট ফুলিয়ে গলা কাঁপিয়ে সে বলল, আমি ঠিক আছি, কিন্তু আহিয়া আর আনিকা, নীলাদের খুঁজে পাচ্ছি না। আহাদের বুকটা কেমন করে উঠল। নরম স্বরে সান্ত্বনা দিল, এই রিল্যাক্স, আইয়ারা ঠিক আছে, ওদের আমি আগে বাসায় পাঠিয়ে দিয়েছি। কথাটা শুনে রিদি কিছুটা নিশ্চুপ হলো। তার অস্থিরতা যেন খানিকটা থেমে গেছে। সে লুকিয়ে হাত দিয়ে চোখের পানি মুছে নিল। তবে আহাদের চোখে সেটা এড়িয়ে গেল না। আহাদ সেদিকে গভীরভাবে তাকিয়ে থেকে বলল, এখানে কেন এসেছো তোমরা? এখন পরিস্থিতি খুব খারাপ, বাইরে আসার কি দরকার ছিল? রিদির কণ্ঠে অভিমান ও অসহায়তা মিশে গেল। আমরা কি জানতাম যে এমন কিছু ঘটবে? আর কিছু বলতে পারল না। শুধু সেই করুণ মুখের দিকে তাকিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। চারিদিকে একবার চোখ বুলালো সে। পরিস্থিতি কিছুটা শান্ত। তার লোকেরা নিয়ন্ত্রণে এনেছে। আহাদ আরেক কদম এগিয়ে এসে রিদির সামনে দাঁড়ালো। মুখ খুলে কিছু একটা বলবে, ঠিক তখনই হঠাৎ করে রিদি আতঙ্কিত চিৎকার করে উঠল, সরে যান! এক ধাক্কায় আহাদকে সরিয়ে দিল পাশে। আহাদ কিছু বুঝে ওঠার আগেই সামনে থেকে ছুটে আসা একটা বুলেট শো শো করে এসে রিদির গা ঘেঁষে গেল। সঙ্গে সঙ্গে ধপ করে লুটিয়ে পড়ল রিদিতা।
আহাদের দুনিয়া থমকে গেল, পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে আছে। কয়েক মুহূর্ত সে শুধু স্থির হয়ে তাকিয়ে রইল সে নিস্তেজ মুখটার দিকে। এমন শক্তপোক্ত মানুষটারও হাঁটু কাঁপছে, বুক দুলছে। মুহূর্তেই শরীর থেকে সব শক্তি যেন হারিয়ে গেল। কাপা হাঁটু নিয়ে ধীরে ধীরে বসে পড়ল প্রেয়সীর মাথার কাছে। শাহিনার গার্ডরা দ্রুত ঘিরে ফেলল চারিপাশ। আহাত কাপা কাপা হাতে রিদির মাথা তুলে নিল নিজের উরুর উপর। নিঃশ্বাস ভেঙে আসছে তার। এলোমেলো চুলগুলো সরিয়ে ভঙ্গুর কণ্ঠে ডাকলো, রিদি জানো, চোখ খোলো, একবার তাকাও আমার দিকে। এই তাকাও বলছি। আঙুলগুলো অস্বাভাবিকভাবে কাঁপছে তার। সে আবারও ডাকলো, এই আল্লাহর বান্দি, এই তাকাতে বলছি তো আমি, তাকাও না আমার দিকে। আমি কিন্তু দ্বিতীয়বার বলবো না রিদি। কোনো সাড়া নেই। আহাদের চোখে আগুন ঝরছে, কণ্ঠে জমে থাকা রাগ চিৎকার হয়ে বের হলো, জানো তাকা বলছি। এবার কিন্তু থাপড়ায় চেহারা নকশা পাল্টাই দিব। আমার ধৈর্যের পরীক্ষা নিস না, তাকা আমার দিকে। আচ্ছা কিছু বলবো না, প্লিজ তাকাও না একবার। তখন শাহিন এসে আহাদের কাঁধে হাত রাখলো, নরম গলায় বলল, ভাই উনি ঠিক আছেন, জাস্ট অজ্ঞান হয়ে গেছে। এটা রাবার বুলেট ছিল, ওনার গা ঘেঁষে গেছে কিন্তু লাগে নাই। উনি আতঙ্কে জ্ঞান হারিয়েছে, চিন্তার কিছু নেই। আহাদের বুকের ভার কিছুটা নামলো, তবুও চোখে লেলিহান আগুন জ্বলছে। সে শক্ত করে রিদিকে কোলে তুলে নিল, দাঁত চেপে শাহিনের দিকে তাকিয়ে কাঠিন্য ভরা কণ্ঠে নির্দেশ দিল, শাহিন তোরা এই দিকটা সামলা, চাচু কিছুক্ষণের মধ্যে আসবে। আমি ওকে নিয়ে হাসপাতালে যাচ্ছি, ও সুস্থ হলে আমি আবার ফিরবো। ততক্ষণ পর্যন্ত সব তোর হাতে। ঠিক আছে ভাই। শাহিন সম্মান জানিয়ে মাথা নত করলো। গার্ডরা দ্রুত আহাতকে ঘিরে রক্ষা বলয় তৈরি করলো। গুলির শব্দ, ধোঁয়ার গন্ধ পেছনে ফেলে তারা দ্রুত হাসপাতালের দিকে ছুটে যায়। হাসপাতালে পৌঁছাতে হুলস্থুল পড়ে গেল। ডাক্তার, নার্স, স্টাফ সবাই ছোটাছুটি করছে। সবশেষে প্রায় 1 ঘন্টা পর জ্ঞান ফিরল রিদির, কিন্তু ভয় এখনো কাটেনি। নিচের দিকে তাকিয়ে সে কখন থেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আহাত চুপচাপ সামনের সোফায় বসে চিবুকে হাত রেখে দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ভেতরে ভেতরে সিদ্ধান্ত নিচ্ছে, না আর কোনো রিস্ক নেওয়া যাবে না। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রিদিকে দূরে রাখতে হবে, তা না হলে শত্রুরা এবার সরাসরি তাকে টার্গেট করবে আর তার পজিশন ছিনিয়ে নিবে খুব সহজেই। এইসব ভাবনার মাঝে একজন নার্স এসে হাতে একটা প্রেসক্রিপশন ধরিয়ে গেল। আহাত কাগজটা টেবিলে রেখে ধীরে রিদির সামনে গিয়ে হাঁটু মুড়ে বসলো। রিদি চমকে তাকালো। নিজের সামনে আহাদ রাজাকে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে বুকের ভেতর কেমন যেন নড়ে উঠল। কান্না থেমে গেল তার। আহাত তার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, এখনো ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি আছি তো, তোমার কিচ্ছু হবে না। রিদি প্যাচ প্যাচ করে নাক টেনে বলল, আমি তো ভেবেছিলাম ওরা আপনাকে গুলি করেছে। কি দরকার জীবনের এত ঝুঁকি নিয়ে এই রাজনীতির খেলায় নামার? আহাত তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখে ঝলসে উঠল প্রশ্রয়। সে স্পষ্ট বুঝতে পারল তার প্রেয়সী তাকে হারানোর ভয় করছে, অথচ সে খুশি হতে পারল না। কারণ সে জানে তার জীবনের প্রতিটা মুহূর্ত এখন ঝুঁকির, মৃত্যু হাতছানি দিচ্ছে। অথচ তাদের প্রেমের অধ্যায় এখনো শুরুই হয়নি। একটা ভারী নিঃশ্বাস ফেলে পকেট থেকে একটা সাদা রুমাল বের করে রিদির হাতে দিল। রিদি বিন্দুমাত্র দ্বিধা না করে নাক চেপে হ্যাত হ্যাত করে পরিষ্কার করলো। আহাত মুখ কুচকে তাকালো তার দিকে। রিদি হাস্যকর ভঙ্গিতে আবার রুমালটা এগিয়ে দিল আহাতের দিকে। আহাত এক আঙ্গুল দিয়ে ঠেলে রিদির হাতটা সরিয়ে হালকা কৃত্রিম হাসি দিয়ে বলল, এটা তোমার কাছে রাখো, তোমার প্রয়োজন আছে এটার। রিদি আবার রুমালটা নাকে চেপে শব্দ করলো। রিদির এমন কাণ্ডে আহাত মুখে হাত রেখে ঠোঁটে ঠোঁট চেপে হেসে উঠল। ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে এই মিষ্টি মুহূর্তটা আদনানের চোখে স্পষ্ট ধরা দিল। সে এমার্জেন্সি ওয়ার্ডের দিকে যাচ্ছিল, কিন্তু কেবিনের খোলা দরজা দিয়ে ভেতরের দৃশ্য অবচেতনভাবে চোখে পড়ল তার। ভেতর ভেতর বুঝলো রিদি আর আহাদের সম্পর্কটা কোন দিকে যাচ্ছে। একটু থেমে তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করলো সবকিছু। তারপর ঠোঁটে বাঁকা হাসি টেনে ফোন বের করে কল করলো। ওপাশে আফরোজা শেখের কণ্ঠ ভেসে আসতে আদনান ঠান্ডা অথচ দৃঢ় স্বরে বলল, ছোট আম্মা, আমি আপনার প্রস্তাবে রাজি। আপনি বিয়ের ব্যবস্থা করতে পারেন। কথাটা আহাদ আর রিদির দিকে তাকিয়ে বলল। অতঃপর ফোন কেটে ঠোঁটের রহস্যময় হাসি ঝুলিয়ে দ্রুত সরে গেল সেখান থেকে। ফোনের অপর প্রান্তে আফরোজা শেখ একটা হাসি দিলেন, যেটা ছিল তার বিজয়ের হাসি। আহাদ রাজার কালো গাড়ি এসে থামলো মিরপুর 11-তে রিদির বাসার সামনে। বাইরের আকাশটা যেন ক্লান্ত। বিকেলের শেষ আলোটা ঢলে পড়েছে শহরের ধূসর গায়ে। গাড়ির ভেতর তখন এক ধরনের নীরবতা। শুধু শ্বাস নেওয়ার শব্দগুলো স্পষ্ট শোনা যাচ্ছে। রিদি পাশে বসে জানালার বাইরে তাকানোর ভান করলো, আর চোখে দেখছিল আহাদকে। আর আহাদ সরাসরি তার দিকে তাকিয়ে আছে এক অদ্ভুত দৃষ্টিতে, যেন হাজার কথা জমে আছে সেই চোখে, অথচ মুখ খুলে কিছু বলার ক্ষমতা নেই। রিদির কপালে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ, কনুইতেও সাদা ব্যান্ডেজ মোড়ানো। অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যাওয়াতে কপাল, কনুই সহ আরও কয়েক জায়গায় আঘাত পেয়েছে।
আর আহাদ সেই ক্ষতগুলোর দিকে এমনভাবে তাকিয়েছে যেন প্রতিটা কাটা দাগ তার বুকে খোঁচা মারছে। সেই স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে হৃদির দিকে। তার চোখে কেবল অনুশোচনা, অপরাধবোধ আর ভয়। আর যদি ওটা রাবার বুলেট না হয়ে ধাতব বুলেট হতো তাহলে হয়তো সে তার প্রেয়সীকে না আর ভাবতে পারছে না। সে মাথা নাড়ে 2 আঙ্গুল দিয়ে কপাল চেপে ধরল। হৃদি সেটা লক্ষ্য করে চোখ সরিয়ে তার দিকে তাকিয়ে নরম গলায় পড়ল, কি হয়েছে আপনার? মুখটা এরকম লাগছে কেন? কি ভাবছেন? আহাদ চোখ তুলে তাকায় সরাসরি হৃদির চোখে। হৃদির কালো চোখের গভীরে এক টুকরো আলো ঝিকমিক করছিল, আর আহাদের চোখে ছিল তীব্র যন্ত্রণা, অজানা এক কষ্টের ছায়া। দুজনের দৃষ্টি মিলল এক অদ্ভুত ভারে, এক অজানা ভয়ের মধ্যে। মুহূর্তটা স্থির হয়ে গেল। গাড়ির এসির ঠান্ডা বাতাসও যেন থেমে গেল তাদের নিঃশব্দতার সামনে। কিছুক্ষণ পরে আহাদ বহু কষ্টে ভঙ্গুর কণ্ঠে বলল, আজকে যদি তোমার সাথে আমার এটাই শেষ দেখা হয়। এক মুহূর্তে হৃদির মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। তার বুকটা যেন ধপ করে নেমে গেল নিচে। সরু ঠোঁট জোড়া কেঁপে উঠল। মানে শেষ দেখা মানে? আপনি কি কোথাও যাচ্ছেন? আহাদ ঠোঁট চেপে সামান্য মাথা নেড়ে বলল, তাহলে? যদি আমি এই রাজনীতি ধামাচাপায় প্রাণ হারে তাহলে কি তুমি? কথা সম্পূর্ণ করতে পারল না আহাদ। গলা আটকে আসলো তার। হৃদি ঠোঁট ফুলিয়ে নিল, চোখ জোড়া ছলছল করছে। যে কোনো মুহূর্তে অশ্রু গড়িয়ে পড়বে এমন একটা অবস্থা। তবুও কাঁপা কাঁপা গলায় বলল,